মেক শিওর আমাকে তো শোনা যাচ্ছে ক্লিয়ারলি, তাই না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, শুরুতে একটু আমি ইন্ট্রোডাকশনটা দিই। সেটা হচ্ছে আমি যখন শুরুতে হচ্ছে আইটিরিপলির সাথে কথা বলি, ইরফানের সাথে জিএস রিমোট সেন্সিং এর বিষয়ে, আমি প্রথমে প্ল্যান করছিলাম যে হচ্ছে একটা ডিটেল সেশন নিব আমি, একটা কমপ্লিট ওয়ার্কশপ। পরে হচ্ছে ও ডিসকাস করলো যে হচ্ছে শুরুতে যদি আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি, যেহেতু এই বিষয়ে অনেকে এখনো জানে না, তো সেটা ভালো হয় আর কি। তো আমি হচ্ছে ওয়ার্কশপটি শুরু করার আগে হচ্ছে আপনাদের থেকে একটু জানতে চাইবো যে জিআইএস এন্ড রিমোট সেন্সিং নিয়ে কারো কোনো অভিজ্ঞতা আছে কি, আপনারা এর আগে কাজ করেছেন কিনা। যদি কেউ থাকেন একটু হ্যান্ড রেজ করবেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা ছোট্ট করে শেয়ার করবেন। এরপরে হচ্ছে আমরা আমাদের মূল সেশনে চলে যাব। ওকে, আই গেস ঠিক আছে। আমার হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, না? জি স্যার। জি স্যার, দেখেন। জি স্যার। ওকে, তো আমরা হচ্ছে শুরু করব। আমাদের হচ্ছে যে বিষয় নিয়ে আমরা মিললে আজকের ওয়ার্কশপটা, সেটা হচ্ছে জিএস এন্ড রিমোট সেন্সিং। তো এটার হচ্ছে ট্রেনিংটা আমি মোস্টলি যে নাম দিয়ে করাই, জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস এন্ড ম্যানেজমেন্ট। আর আমাদের ট্রেনিংটা 3 দিনের হবে। তো আমি হচ্ছে চেষ্টা করব হচ্ছে আপনাদেরকে বেসিক জিএস এন্ড রিমোট সেন্সিংটা কভার করার জন্য, যাতে হচ্ছে আপনারা এই ওয়ার্কশপটা শেষে অন্তত জিএস এন্ড রিমোট সেন্সিং কি, এটা দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারেন, এবং ফিউচার আমি হচ্ছে কি ধরনের কাজ আপনারা করতে পারেন, সেগুলো হচ্ছে আমরা একটা ফিউচার ডিরেকশন আপনাদেরকে দিয়ে দিই। তো শুরুতে আমি হচ্ছে আমাদের আজকের লেসনের হচ্ছে যে মূল বেসিক হচ্ছে ইন্ট্রোডাকশনটা, সেটা হচ্ছে আমি শুরু করি। আমরা মূলত হচ্ছে একাডেমিক এনভায়রনমেন্টে ক্লাস করেছি, তো সেটা হচ্ছে আপনাদের কাছে অনেক সময় বোরিং মনে হতে পারে। বাট আজকের সেশন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আমরা খুবই ফ্রেন্ডলি হইতে শিখবো। এবং আপনারা হচ্ছে যে ধরনের সমস্যা আপনারা ফেস করবেন, কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই এটা হচ্ছে চ্যাট বক্সে জানাবেন, এবং আমার হচ্ছে লেকচারের শেষে আপনারা কোশ্চেন করবেন। তো আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে হচ্ছে ক্লাসটি করবেন। তো শুরুতে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, জিআইএস এন্ড রিমোট সেন্সিং। তো জিআইএস এন্ড রিমোট সেন্সিং, এটা যদি আমরা খুব বেসিক ভাবে শুরু করি, জিআইএস এর ফুল ফর্মটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ এখানে জিওগ্রাফিক ইনফরমেশন নামে একটি টার্ম আছে। এই জিওগ্রাফিক ইনফরমেশনের সাথে একটি জিনিস লিঙ্কড করা, সেটা হচ্ছে লোকেশন। আমরা সকলেই জানি লোকেশন মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাবসোলিউট লোকেশন, আর একটা হচ্ছে রিলেটিভ লোকেশন। অ্যাবসোলিউট লোকেশনটা কি? সাপোজ যদি আমরা বলি গ্রিন ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, এটা যদি আমরা চিন্তা করি, তখন আমরা হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে চিন্তা করি যে এটা হয়তো 90 ডিগ্রি নর্থ বা এত মিনিট ইস্টে অবস্থিত, একদম অ্যাবসোলিউট লোকেশনটা। আর আরেকটা হতে পারে রিলেটিভ লোকেশন। যদি আমরা বলি যে ইউনিভার্সিটির অডিটোরিয়ামটা কোন পাশে অবস্থিত, তখন হয়তো আমরা বলবো এটি হচ্ছে অন্য একটি বিল্ডিং কে আমরা হচ্ছে রেফারেন্স দেখিয়ে বলবো এই বিল্ডিং এর ঠিক 10 মিটার সামনে, ওই বিল্ডিং এর হচ্ছে 10 মিটার উত্তরে। এভাবে আমরা একটা রিলেটিভ লোকেশন তৈরি করতে পারি। তো আমাদের যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমটা, সেখানে এই লোকেশনটা হচ্ছে আমাদের ইনভলভ থাকবে। অর্থাৎ সহজভাবে বললে, জিএস এমন একটা সিস্টেম যেখানে আমরা কোনো তথ্যের সঙ্গে তার জিওগ্রাফিক লোকেশন বা অবস্থানকে আমরা যুক্ত করতে পারি। আর যদি একটু একাডেমিক ওয়েতে আমি বলি, জিএস জিনিসটা কি, জিএস জিনিসটা হচ্ছে আমাদের এই যে আমরা ইনফরমেশন গুলা বা ডাটাগুলোর কথা বলতেছি, এই ডাটাগুলোকে সে স্টোর করবে, কালেক্ট করবে, এবং সেটাকে অ্যানালাইসিস করে একটা মিনিংফুল ডিসিশন সে দিবে। ওকে, তো এখানে একটা আমি ছোট্ট একটা ফ্লো দেখাইছি যে জিআই জিনিসটাকে, এখানে একটা ম্যাপ থাকবে, ডাটা থাকবে, এটাকে আমরা অ্যানালাইসিস করব, এবং এটা থেকে আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করবো আসলে হোয়াট ইজ হ্যাপেনিং এন্ড হোয়ার, কোথায় হচ্ছে এবং কেন। আমরা যদি এখানে একটা ছবি আমি শেয়ার করছি, যে হচ্ছে এখানে বেশ কয়েকটা ডাটা রয়েছে বা লেয়ার রয়েছে, লেয়ার বলে থাকি। তো আমরা যদি আমাদের রিয়েল আর্থের দিকে চিন্তা করি, আমাদের রিয়েল আর্থে অনেক ধরনের ডাটা থাকতে পারে। যেমন এখানে বলা আছে যে বিল্ডিং ডাটা থাকতে পারে, আমাদের কাছে ভেজিটেশন ডাটা থাকতে পারে। আমরা কি করতে পারি, এই যে বিল্ডিং ডাটা বলেন, এখানে কিছু রোড ডাটার কথা বলা আছে, এই যে রোড ডাটা গুলা, বিল্ডিং ডাটা গুলা, ভেজিটেশন ডাটা গুলা, বা আমাদের কাছে ওয়াটার বডিজ থাকতে পারে, এই সবগুলাকে আমরা এক জায়গায় এনে ইন্টিগ্রেট করতে পারি। এবং সেই ইন্টিগ্রেট করে আমরা হচ্ছে একটা ডিসিশন বা অ্যানালাইসিস করে দিন আমরা একটা ডিসিশন মেক করতে পারি, রাইট?
ওকে। তো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাওয়ার আগে আরেকটু জানি আসলে জিআইএস রিমোট সেন্সিংটা কিভাবে আসলো। তো আমরা হচ্ছে আমাদের আদিমকালের মানুষের কথা আমরা শুনেছি যে তারা হচ্ছে আসলে শিকার করতো, পাথরে হচ্ছে তারা খোদাই করতো, লিখে রাখতো তারা কোনো দিকে যখন যাবে। তারা হচ্ছে মানুষ যখন হচ্ছে পৃথিবীতে বসবাস করছে তখন তারা তাদের আশেপাশের জায়গা এবং লোকেশন সম্পর্কে জানার চেষ্টা করেছে। তো মানুষ এক জায়গা থেকে যখন আরেক জায়গায় ট্রাভেল করা শুরু করে তখন তাদের প্রয়োজন হয়েছে যে তারা কোথায় যাবে, কোন দিকে যাবে, বা তারা বর্তমানে কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করে। তো এভাবেই ধীরে ধীরে মানুষ ম্যাপ তৈরি করা শুরু করলো, তবে সেই ম্যাপটি হচ্ছে খুব বেশি এখন বর্তমানে যে অয়েল ডিফাইন্ড ম্যাপ গুলা এরকম না। সেগুলা ছিল তারা হাতে তৈরি ম্যাপ গুলা। প্রথমে তারা পাথরে খোদাই করে হয়তো দিক নির্দেশ করছে, এরপরে তারা হচ্ছে এটা কোনো পেপারে হচ্ছে এটা খোদাই করার চেষ্টা করছে। তো সেই ম্যাপটাকে হচ্ছে আমরা বলতেছি হ্যান্ড কার্টোগ্রাফি। এবং পরবর্তীতে যখন কম্পিউটার সিস্টেম আসলো, মানুষ হচ্ছে কম্পিউটার ব্যবহার করা শুরু করলো, সেই ম্যাপ গুলোকে মানুষ কম্পিউটারে হচ্ছে ডিজিটাইজ করা শুরু করলো, সেটাকে আমরা বলতেছি কম্পিউটার কার্টোগ্রাফি। এবং বর্তমানে কি আমাদের যখন আমাদের মডার্ন হচ্ছে এরা চলে আসলো, তখন হচ্ছে মানুষ এই জিওগ্রাফিক ডাটাগুলো শুধু ম্যাপের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই ডাটাগুলোকে তারা স্টোর করতেছে, ম্যানেজ করতেছে, ভিজুয়ালাইজ করতেছে। হ্যাঁ। তো এভাবেই আসলে আমাদের জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা যেটাকে আমরা জিআইএস বলতেছি সেটার উদ্ভব হয়েছে। আমরা অনেকে হচ্ছে রিসার্চ করে থাকি, সেটা হতে পারে আপনাদের কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে পারে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হতে পারে, সোশ্যাল সায়েন্সের হতে পারে। তো রিসার্চের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিজুয়ালাইজেশন, আমরা আমাদের ডাটাটাকে কতটুকু ভিজুয়ালাইজ করতে পারি। আমরা এখনো দেখি অনেক রিসার্চ পেপারে হচ্ছে আমরা হচ্ছে অনেক বেশি থিওরিটিক্যাল লেখালেখি, বাট এটাকে আমরা ফ্লো চার্ট বা ফ্রেমওয়ার্ক বা হচ্ছে ভিজুয়ালাইজ করা, ম্যাপে ভিজুয়ালাইজ করা হচ্ছে কম থাকে। কিন্তু বর্তমান যুগে যেটা দেখা যাচ্ছে যে এগুলা যত আমরা বেশি করব আমাদের সেই রিসার্চের গ্রহণযোগ্যতা তত বেশি বাড়ে। তো জিআইএস এন্ড রিমোট সেন্সিং আমাদের সেই একটা সুযোগ সুবিধা দিবে যে আমাদের হচ্ছে ডাটাকে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি। ওকে, রাইট। তো আমরা হচ্ছে জিআইএস এন্ড রিমোট সেন্সিং করতে গেলে আমাদের কিছু কম্পোনেন্টের প্রয়োজন পড়বে। এই জিএস এন্ড রিমোট সেন্সিং আমরা আলোচনা করতেছি, এটা কিভাবে আমরা কাজ করে বা এটার প্রসেসটা কি, সেটার এখানে একটা কম্পোনেন্টের একটা ওয়ার্ক ফ্লো দেওয়া আছে। শুরুতে আমাদের যে জিনিসটা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের একটা হার্ডওয়্যার প্রয়োজন। অর্থাৎ আমরা যে ডাটাটাকে স্টোর করব, সেটাকে অ্যানালাইজ করব, ম্যানেজ করব, সেটার জন্য আমাদের একটা হার্ডওয়্যার দরকার, যেটা হচ্ছে একটা ফিজিক্যাল কম্পোনেন্ট যেখানে জিএস ডাটাটাকে আমরা প্রসেস করব। তো এটা কি হতে পারে? এটা হতে পারে আমাদের কম্পিউটার হতে পারে, মোবাইল ডিভাইস হতে পারে, জিপিএস ডিভাইস হতে পারে, সার্ভার হতে পারে। তো মোস্টলি আমরা কম্পিউটার ডিভাইসটা ইউজ করে থাকি। এরপরে সেকেন্ড যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। অর্থাৎ যে সফটওয়্যার ইউজ করে আমরা হচ্ছে আমাদের জিএস এন্ড রিমোট সেন্সিংটাকে কাজে লাগাবো। আচ্ছা, আমি কিন্তু শুধু জিএস টা নিয়ে এখন আলোচনা করতেছি, রিমোট সেন্সিং নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। ওকে, আমি আমার কম্পোনেন্টে ফিরে আসি। কম্পোনেন্ট আমি সেকেন্ড যে কম্পোনেন্টের কথা বললাম সেটা হচ্ছে সফটওয়্যার। তাহলে আমরা সফটওয়্যার হচ্ছে কি কি ধরনের সফটওয়্যার আমরা এখানে ইউজ করতে পারি সেটা আমি হচ্ছে পরবর্তীতে একটা লিস্ট করে দিয়েছি আপনাদেরকে, আপনারা এটা দেখতে পারেন। তবে আমি একটু আলোচনা করতেছি। যেমন আমরা হচ্ছে আর্ক জিএস যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। আর আর্কজিএস এর আরেকটু অ্যাডভান্স যে সফটওয়্যারটা সেটা হচ্ছে আর্কজিএস প্রো, যে সফটওয়্যারই হচ্ছে মূলত আমরা আজকের আমাদের এই ওয়ার্কশপটি, আগামী 2 দিনের ওয়ার্কশপ সহ এটা আমরা হচ্ছে করব। এছাড়া কিউজিএস রয়েছে, তারপরে হচ্ছে গুগল আর্থ ইঞ্জিন রয়েছে। গুগল আর্থ ইঞ্জিন মূলত একটা ক্লাউড ইঞ্জিন, যেটা হচ্ছে আমাদের ডেস্কটপ ইঞ্জিন না। এছাড়া এনভি রয়েছে, টারসেট রয়েছে, সাগা রয়েছে, বেশ কয়েকটা সফটওয়্যার রয়েছে। তবে বর্তমান যুগে সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট এবং সবচেয়ে বেশি ইউজফুল যে সফটওয়্যার সেটা হচ্ছে আর্কজিএস। তো এখন একটা কথা আছে, সেটা হচ্ছে আরজিএস সফটওয়্যারটা হচ্ছে ফ্রিলি অ্যাভেলেবল না, এটা হচ্ছে আমাদেরকে কিনে নিতে হয়। এটা যে প্রোভাইডার এসরি, এসরি থেকে আমাদের কিনে নিতে হয়, প্রায় অনেক টাকা পেমেন্ট করে আর কি। তো আমরা হচ্ছে তো এত টাকা পেমেন্ট করে কিনতে পারি না, তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা করি আমরা হচ্ছে ক্র্যাক সফটওয়্যার গুলো ইউজ করে থাকি আর কি। এছাড়া আরেকটা সফটওয়্যার রয়েছে যেটা ফ্রিলি অ্যাভেলেবল, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে কেনার প্রয়োজনে, সেটা হচ্ছে কিউজিএস। তো কিউজিএস এর চাইতে আরজিএস টা একটু বেশি ফ্রেন্ডলি, তো আমরা হচ্ছে আরজিএস শিখবো আর কি। আর আরজিএস এর যে দুইটা সফটওয়্যার কথা আমি বললাম, একটা হচ্ছে আরজিএস আর একটা হচ্ছে আরজিএস প্রো। তো দুইটার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। আরজিএস একটু ব্যাকডেটেড হয়ে গেছে এখন, সত্যি কথা বললে। এখন বর্তমানে আরজিএস প্রোটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়। এছাড়া আরজিএস আপনার যখন ডাটাগুলো আপনি ট্রান্সফার করবেন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, পুরো ফাইলটা আপনি ট্রান্সফার করতে পারবেন না। কিন্তু আরজিএস প্রোতে আমরা সেই সুযোগ সুবিধা দিচ্ছে, একটা প্রজেক্ট ফাইলের মধ্যে সবগুলো ডাটা আমি একসাথে হচ্ছে এটা সরবরাহ করতে পারি। তো আমি উপরে যে বিষয়টা আলোচনা করছি কম্পোনেন্ট গুলা, সেটা এখানে একটু ডিসক্রাইব করা আছে, আপনারা এটা দেখে নিবেন। ওকে। দেন হচ্ছে আমরা জিআইএস টা আসলে কেন দরকার, কেন এত গুরুত্বপূর্ণ, কেন আমরা এটা নিয়ে এখন আলোচনা করছি আর কি। আপনারা দেখবেন বর্তমানে যে ডেভেলপমেন্ট সেক্টর গুলো রয়েছে, এনজিও সেক্টর গুলো রয়েছে,
রিসার্চ সেক্টর গুলো রয়েছে, সেখানে এই জিএস এন্ড রিমোট সেন্সিং এখন খুবই ডিমান্ডেবল একটা টপিকস হয়ে দাঁড়াইছে। তো এটা জানা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ সেটা নিচে আলোচনা করা হয়েছে। আর আমি হচ্ছে এটা আপনাদেরকে একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমি কিছু হচ্ছে এআই জেনারেটেড ইমেজ ইউজ করছি, যাতে এটা আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে পারেন। তো জিএসটা আসলে কেন গুরুত্বপূর্ণ এটার জন্য আমি এখানে জাস্ট চারটা সেক্টরে আলোচনা করব। একটা হচ্ছে রিসার্চ, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে আরবান প্ল্যানিং, একটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। শুরুতে যদি আমি রিসার্চের কথা বলি, যে ধরুন আপনি হচ্ছে রাজশাহী সিটি নিয়ে একটা রিসার্চ করছেন, এবং আপনার কাছে যদি আপনি যদি একটা হাউস হোল্ড সার্ভে করেন, ধরুন আপনার কাছে হচ্ছে 500টা হাউস হোল্ড সার্ভে আপনি করে নিয়ে আসছেন, এবং সেখানে আপনি জিপিএস ইউজ করে হচ্ছে আপনি লোকেশন ডাটাটাও নিয়ে আসছেন। তো এই ডাটাটি আপনি জাস্ট দেখতে পারবেন হয়তো এক্সেল শিটে যে কোথায় কি আছে না আছে এটা। কিন্তু এটাকে যখন আমরা ভিজুয়ালাইজ করব, ভিজুয়ালাইজ করার মাধ্যমে আমরা কয়েকটা প্রশ্নের হচ্ছে অ্যান্সার করতে পারবো, যে আসলে কোন এরিয়াতে আমার হাউস হোল্ড গুলো বেশি লোকেটেড, কোন এরিয়াতে হচ্ছে পভার্টি বেশি আছে, কোন এরিয়াতে আমাদের কোনো স্পেশাল সার্ভিস প্রয়োজন। ঠিক আছে। বা হচ্ছে রাজশাহী যেহেতু একটু আহ, যেটা আমরা বলে থাকি গ্লোবাল ওয়ার্মিং এর যুগে হচ্ছে রাজশাহী অনেক বেশি গরম থাকে, হিট ওয়েভ অনেক বেশি থাকে। তো আমরা হিট ওয়েভ বা হিট স্ট্রেস কোন এরিয়াতে বেশি, তারপর হচ্ছে আমাদের হচ্ছে আরবান হিট আইল্যান্ড তৈরি হচ্ছে কোন এলাকাগুলোতে, এগুলো সবগুলো কিন্তু আমরা এই ম্যাপের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারবো, এবং আমরা একটা স্পেশাল ডিসিশনও কিন্তু মেক করতে পারবো। আচ্ছা, এরপরে যদি আমরা চিন্তা করি যে আসলে ইনভায়রনমেন্টাল সেক্টরে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের সুন্দরবনের কথা চিন্তা করি, সুন্দরবন কিন্তু আমাদেরকে মানে পুরো বাংলাদেশকে একটা শিল্ড হিসাবে আছে। যত ধরনের আমরা বঙ্গোপসাগর তো আমাদের সাউথে অবস্থিত, তো বঙ্গোপসাগরে কিন্তু আমাদের যত ধরনের সাইক্লোন রয়েছে, আমাদের ঘূর্ণিঝড়গুলো রয়েছে, এগুলো কিন্তু উৎপন্ন হয়, এবং সবগুলা কিন্তু হিট করে বাংলাদেশের উপর দিয়ে। তো এই সুন্দরবনটা কিন্তু আমাদের একটা শিল্ড হিসাবে কাজ করতেছে, যেটা আমাদেরকে রক্ষা করতেছে। তো এখন আমাদের এই সুন্দরবন রক্ষা করা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু এই জিআইএস এর মাধ্যমে দেখতে পারবো যে মানে আমাদের আগামী গত 10 বছরে আগে আমাদের হচ্ছে কি পরিমাণ ভেজিটেশন ছিল, বা কি পরিমাণ আমাদের হচ্ছে সয়েল ইরোশন হয়েছে বর্তমান যুগের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এবং সেই অনুযায়ী আমরা ডিসিশন গুলো নিতে পারবো আমাদের কোথায় আসলে এফোরেস্টেশন দরকার, বনায়ন করা প্রয়োজন, এবং আমাদের ওয়াটার বডিজ গুলা কোথায় হচ্ছে ডিগ্রেড হচ্ছে, কোথায় আমাদের হচ্ছে এগুলো ইমপ্রুভ করা প্রয়োজন। তো এগুলা হচ্ছে ওভার টাইম আমরা কিন্তু একটা টাইম সিরিজ অ্যানালাইসিস করতে পারবো, এবং সেই অনুযায়ী ডিসিশন আমরা মেক করতে পারবো। দেন হচ্ছে আমরা আহ, যেটা করতে পারি আরবান প্ল্যানিং এর কথা। যেমন ঢাকা সিটির কথা যদি আমরা বলি, ঢাকা সিটির যদি আপনারা 10 বছর আগের ম্যাপ দেখেন এবং 10 বছর পরের ম্যাপ দেখেন, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন কি পরিমাণ আরবান এক্সপেনশন হয়েছে, এই সময় কি পরিমাণ আরবান এক্সপেনশন হয়েছে। তো আমরা আসলে এই আরবান ডাটা গুলো ইউজ করে, যেমন কোন এরিয়াতে আমরা রেসিডেন্সিয়াল এরিয়া তৈরি করতে পারবো, কোন এরিয়াতে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো, কোথায় হচ্ছে আমাদের স্কুল দরকার, কোথায় হসপিটাল দরকার, বা কোন এরিয়াটা সুইটেবল আমাদের কোন জিনিসের জন্য, সেটা কিন্তু আমরা আরবান এরিয়া অ্যানালাইজ করে দেখতে পারবো। এবং আমরা বিভিন্ন আরবান এরিয়ার সাথে একটা কম্পারিজন করতে পারবো। সাপোজ আমরা যদি ঢাকা সিটির সাথে রাজশাহী সিটি আমরা কম্পারিজন করে থাকি, কম্পারিজন করে যদি আমরা কোনো একটা ডিসিশন মেক করতে চাই, সেই মেকিংটাও আমরা এই জিএস এন্ড রিমোট সেন্সিং এর মাধ্যমে নিতে পারবো। তো এটাকে আমরা একটা অ্যানালাইসিস করে থাকি, সেটাকে বলে সাইট সুইটেবিলিটি অ্যানালাইসিস, অর্থাৎ কোন জায়গায় কোনটি পারফেক্ট। এছাড়া আপনারা বলতে পারেন যে আমাদের যে ঢাকা শহরে যে একাডেমিক বিল্ডিং গুলা রয়েছে, ইনস্টিটিউশন গুলা রয়েছে, এগুলোর আশেপাশে যেহেতু অনেক বেশি ক্রাউডেড সিটি, অনেক হর্ন, গাড়ির হর্ন থাকে, ট্রান্সপোর্টেশন থাকে, জ্যাম থাকে, আমরা কিন্তু জিএস এর সাথে অ্যানালাইসিস করে দেখতে পারবো যে আমরা হচ্ছে কিছু কিছু এলাকা প্রোটেক্ট করতে পারবো। যেমন হচ্ছে আমরা কোন একটা স্কুলের 10 মিটার বা 20 মিটার বা 100 মিটার আশেপাশে কোন একটা এলাকা রেস্ট্রিক্ট করে দিতে পারবো, যে এখানে হচ্ছে আসলে হর্ন বাজানো যাবে না, বা এখানে হচ্ছে আপনার অন্যান্য যে ক্ষতিকর যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলা করা যাবে না। এগুলা কিন্তু আমরা জিএস এন্ড রিমোট সেন্সিং এর মাধ্যমে করতে পারি, বাফার অ্যানালিসিস এর মাধ্যমে। আমরা এখন যতগুলো আলোচনা করতেছি সবগুলো থিওরিটিক্যাল আলোচনা। আমরা একদম যখন প্র্যাকটিক্যালি আমাদের সফটওয়্যারে চলে যাব, তখন আমরা এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পারবো কিভাবে আমরা এগুলো করতেছি। দেন যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট। বর্তমান যুগ আসলে আমাদের বাংলাদেশ একটা ডিজাস্টার প্রবণ একটা দেশ। সো ডিজাস্টার নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এই ডিজাস্টার যেমন বাংলাদেশে ম্যাক্সিমাম সময় যে সাইক্লোন বা হচ্ছে আমাদের অন্যান্য খরা, এই ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে। তো আসলে আমরা আমরা জিএস ডাটা অ্যানালাইসিস করার মাধ্যমে, জিওগ্রাফিক লোকেশনাল বা স্পেশাল ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বলতে পারবো যে কোন কোন এলাকায় হচ্ছে আমাদের ভালনারেবল হয়ে আছে। যেমন আমরা যদি সাউথের জেলাগুলোর কথা বলি, আমাদের আহ, নোয়াখালী, ফেনী, বরিশাল, খুলনা, এই অংশের এলাকাগুলো কিন্তু অনেক বেশি ভালনারেবল থাকে। মংলা এলাকাটা, হ্যাঁ, সুন্দরবনের এলাকাগুলা, এগুলাতে কিন্তু অনেক বেশি ডিজাস্টার হয়ে থাকে। তো আমরা কিন্তু এইগুলা এলাকার হচ্ছে যখন ডিজাস্টার হবে তখন মানুষ আসলে কিভাবে
তাদের সাইক্লোন সেন্টারে যাবে, বা কোথায় সাইক্লোন সেন্টার হওয়া উচিত, কোন কোন জায়গায় আমরা প্রবাবল সাইক্লোন সেন্টার করতে পারবো। ঠিক আছে, বা হচ্ছে মানুষ যখন হচ্ছে কোনো দুর্যোগে আক্রান্ত হবে তখন সে কোন এলাকা দিয়ে ইভ্যাকুয়েট করবে, এইসব অ্যানালাইসিস বা ভিজুয়ালাইজ আমরা কিন্তু এই জিআইএস এর মাধ্যমে করতে পারবো। তো এখানে কিছু ইমেজ, এআই জেনারেটেড ইমেজ আছে, আমি সেটা এআই জেনারেট করছি এই জন্যই যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয়, সেজন্য এটা রাখা। দেন হচ্ছে আমরা যদি আলোচনা করে থাকি, সেটা হচ্ছে এখন আমরা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা করছি যে জিএস কি, জিএস কেন আমরা ব্যবহার করব, কোথায় ব্যবহার করব। তো এই জায়গায় যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা একটু আমাকে জানাতে পারেন, তাহলে আমি নেক্সট পোর্শনে যাবো আর কি। আপনার কি এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। জি স্যার, এই জায়গায় আমরা ক্লিয়ার আছি, আমাদের তেমন কোনো প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করি, হ্যাঁ। তো প্রশ্নটা হচ্ছে, সাপোজ হচ্ছে আপনি একটা এক্সাম্পল দিই, যেমন আপনি একটা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন, ধরেন কার্পেট ইন্ডাস্ট্রি করবেন, হ্যাঁ। তো এই কার্পেট ইন্ডাস্ট্রি করার জন্য আমার কাছে আসলে কি কি প্রয়োজন, বা আমি এটা কিভাবে করবো, আপনারা কি বলতে পারবেন কেউ? ওকে, সবাই একটু ইন্টারেক্ট করার চেষ্টা করবেন। আসলে ইন্টারেক্ট করলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, বা ক্লাসটা কন্টিনিউ করতে আমারও সুবিধা হবে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা ইজি কোশ্চেন করি, হ্যাঁ। সাপোজ আপনারা হচ্ছে মিরপুর থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যাবে। তো মিরপুর থেকে ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার ওয়ে কিন্তু আমাদের কয়েকটা, একটা হচ্ছে মেট্রো রেলে আমরা যাইতে পারি, একটা হচ্ছে আমরা বাসে যাইতে পারি, আর একটা আমরা সিএনজি বা উবার নিয়ে যেতে পারি। তাহলে আপনারা হচ্ছে কোনটা সিলেক্ট করবেন, কোন ওয়েতে আপনারা যাবেন? যেটাতে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। রাইট, তার মানে আপনি কোনটা চুজ করতেছেন? মেট্রো। মেট্রো। মেট্রো রেল, রাইট। আচ্ছা, তাহলে এখান থেকে আমার কিন্তু একটা ক্লিয়ার হতে পারতেছে, সেটা হচ্ছে মেট্রোতে গেলে আমার সময় বাঁচতেছে, যেহেতু ঢাকা শহর অনেক বেশি ক্রাউডেড, অনেক বেশি ট্রাফিক জ্যাম থাকে। তো মেট্রোতে গেলে আমার টাইমটা সেভ হবে, আমরা হচ্ছে দ্রুত যেতে পারবো। তো আমি যে প্রশ্নটা করছিলাম যে আমরা ইন্ডাস্ট্রি কোথায় গড়ে তুলবো, সেটাও কিন্তু এইটা থেকে একটু ধারণা পাইতে পারে। তো ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় আমরা গড়ে তুলবো যেখান থেকে হচ্ছে আমরা মানে অনেক বিষয় অ্যানালাইসিস করতে হবে, সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করতে হবে, ট্রান্সপোর্ট অ্যানালাইসিস করতে হবে। ওই ইন্ডাস্ট্রি থেকে আমার যে মার্কেটটা আছে সেই মার্কেটে হচ্ছে আমি কত কম সময়ে বা হচ্ছে কত কম কস্ট অ্যানালাইসিস করতে হবে, খরচ আমি এটা পৌঁছাইতে পারবো। বা ওই যে এলাকায় করব সেখানে এইটার মার্কেট আছে কিনা, কার্পেটের মার্কেট আছে কিনা, সেই এলাকায় করবো কিনা। তো এইসব বিষয় আমরা অ্যানালাইসিস করে আমরা কিন্তু একটা ডিসিশন মেক করি, সেটা হচ্ছে সুইটেবিলিটি অ্যানালাইসিস, যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে আমরা সাইট গুলা ডিটেক্ট করি কোন সাইটে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটার লোকেশন হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে আমাদের যে জিএস, আমরা যেসব ডাটা নিয়ে কাজ করে থাকি সেই ডাটা নিয়ে একটু আমরা জানি। জিএস মূলত আমরা বড় দাগে দুইটা ডাটা নিয়ে কাজ করি, একটাকে বলা হয় স্পেশাল ডাটা, একটাকে বলা হয় নন স্পেশাল ডাটা। এখানে আপনার স্পেশালের হচ্ছে আমার কার্সরটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে স্পেশাল বানানটা আপনার খেয়াল করেন, আমরা যে স্পেশাল বলি ওই স্পেশাল না, কিন্তু এখানে স্পেশাল এন্ড নন স্পেশাল ডাটা। তো স্পেশাল ডাটা আর নন স্পেশাল ডাটা, এই ডাটা সম্পর্কে কি আপনারা আগে শুনছেন কেউ? না। আচ্ছা, তো স্পেশাল ডাটাটা কি? একদম ইজি, আমরা একটু আগে লোকেশনের কথা বলছি। তো যে ডাটার সাথে লোকেশন অ্যাড থাকবে সেটা হচ্ছে স্পেশাল ডাটা। ওকে, আমি কিন্তু আপনাদেরকে একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করতেছি না, আমি মানে একটু ইজি ওয়েতে বলার চেষ্টা করছি যেন আপনারা বোঝার চেষ্টা করেন। এটা আরো ডেফিনেশন দেওয়া যেতে পারে আরো কঠিন ভাবে, বাট আমি একটু ইজি ওয়ে বলার চেষ্টা করতেছি। তাহলে স্পেশাল ডাটা কোনটা, যেটার সাথে আমার লোকেশন লিঙ্ক করা থাকবে বা ইনক্লুড করা থাকবে, সেটা হচ্ছে আমার স্পেশাল ডাটা। আর ওই স্পেশাল ডাটা সম্পর্কে যদি অতিরিক্ত কোনো ইনফরমেশন আমার প্রয়োজন হয়, সেটা হচ্ছে নন স্পেশাল ডাটা। ওকে, তো সিম্পলি আমি যদি বলি, যেমন আমাদের এখানে ম্যাপে আপনারা খেয়াল করেন, এখানে বাংলাদেশের ডিভিশন গুলো দেওয়া আছে। তো ধরেন হচ্ছে এখানে একটা ফিচার হচ্ছে আইডেন্টিফাই করা আছে, হাইলাইটেড একটা ফিচার আছে, এটাকে আমরা শিট ফাইল বলে থাকি আর কি। জেএস এ যখন আমরা কাজ করব তখন আমরা দেখতে পাবো যে আমরা যেরকম হচ্ছে আমাদের ইমেজ গুলোকে জেপিইজি ফরম্যাটে আমরা বলি, ঠিক আছে। তো আমাদের এরকমই ফাইলটা হচ্ছে শেপ ফাইল। তো এই শেপ ফাইলটা কোন একটা এলাকার বাউন্ডারি নির্ধারণ করা থাকে। তো ধরেন আমরা হচ্ছে ঢাকা সিটির কথাই বলি, তো ঢাকার সিটির কিন্তু একটা লোকেশন আছে। তো যখন লোকেশন সহ ঢাকা সিটির ডাটাটা আমরা ইনক্লুড করবো, সেটাকে বলবো হচ্ছে স্পেশাল ডাটা।
এখন এই ঢাকা সিটির লোকেশন ছাড়া তো আরো অনেক ইনফরমেশন থাকতে পারে, যে ঢাকা সিটিতে কতজন মানুষ বসবাস করে থাকে, বা এটা কি টাইপের হচ্ছে আরবান এরিয়া, এটা কি আরবান এরিয়া কিনা, এটা কি ম্যানগ্রোভ ফরেস্ট কিনা, এটা কি সিটি জোন কিনা, ইন্ডাস্ট্রিয়াল জোন কিনা, এগুলো কিন্তু একটা অতিরিক্ত ইনফরমেশন। তাহলে স্পেশাল ডাটা কোনটা, যেটা আমার হচ্ছে আমার লোকেশনটা ইনক্লুড করা থাকবে, সেটা হচ্ছে স্পেশাল ডাটা। আর নন স্পেশাল ডাটা কোনটা, সেই স্পেশাল ডাটা সম্পর্কে অতিরিক্ত তথ্য যেটা আমাকে দিবে সেটা হচ্ছে নন স্পেশাল ডাটা। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা অ্যাট্রিবিউট টেবিলের কথা বলা আছে। এটা আমরা যখন জিএস এনভায়রনমেন্টে যাবো তখন এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আমার এখানে যখন একটা ডাটা থাকে, ডাটার এগেনস্টে এটার আরো কিছু ডাটা থাকে, পপুলেশন ডাটা থাকতে পারে, এটার বিভিন্ন অ্যাট্রিবিউটস থাকতে পারে, এটা ল্যান্ড ইউজ কি থাকতে পারে। তো এগুলো সব একটা নন স্পেশাল ডাটা, আর এটা হচ্ছে স্পেশাল। আই গেস আপনারা ক্লিয়ার হয়েছেন। এখানে হচ্ছে একটু ডিসক্রাইব করা আছে যে স্পেশাল ডাটা কোনটা, যে এখানে হচ্ছে লোকেশন হচ্ছে আপনার হচ্ছে লিঙ্ক করা থাকবে, অর্থাৎ সেখানে একটা কোঅর্ডিনেটস থাকবে, এটা শেপ থাকবে। আর নন স্পেশাল ডাটা কোনটা, যেখানে আসলে নো ডিরেক্ট লোকেশন কম্পোনেন্ট, যেখানে কোনো লোকেশন কম্পোনেন্ট থাকবে না, এখানে শুধু ইনফরমেশন টাইপ থাকবে। উদাহরণস্বরূপ যদি বলি, এখানে স্পেশাল ডাটার উদাহরণ যদি আমি বলি, একটা স্কুল বাউন্ডারি বা পলিগন, যেটার কথা আমি বলছি, কারণ একটা স্কুলের একটা বাউন্ডারি আছে, একটা জেলার একটা বাউন্ডারি আছে, ঢাকা শহরে যেমন একটা বাউন্ডারি আছে, রাজশাহী সিটির একটা বাউন্ডারি আছে, চট্টগ্রাম সিটির একটা বাউন্ডারি আছে। তো এই বাউন্ডারি সমৃদ্ধ যে ফাইলটা, এটি হচ্ছে আমার স্পেশাল ডাটা, লোকেশন সমৃদ্ধ। অথবা যদি আমরা বুড়িগঙ্গা নদীর কথা বলে থাকি, বা আমাদের বঙ্গোপসাগরের কথা বলে থাকি, বা অন্যান্য নদীর কথা বলে থাকি, সেগুলো কিন্তু আমার একটা স্পেশাল। অথবা আমি যদি একটা রোডের কথা বলে থাকি, যে আমি মিরপুর হাইওয়ের কথা বলছি, একটা স্পেসিফিক লোকেশনের কথা বলতেছি, লাইনের কথা বলতেছি, তাহলে এই যে স্পেসিফিক লাইনটা বা এখানে কিন্তু লোকেশন ডাটাটা ইনক্লুড করা আছে, এটাও কিন্তু একটা স্পেশাল ডাটা। আর নন স্পেশাল ডাটা কি হবে, ওই স্কুলের, যে স্কুলটা আমার স্পেশাল ডাটা ছিল, তার স্কুলের নাম কি, ওই স্কুলের কতজন স্টুডেন্ট আছে, বা ওই স্কুলের অ্যানুয়াল বাজেট কত হচ্ছে, এটা হচ্ছে আমার নন স্পেশাল ডাটা। এখন এই যে ডাটাগুলো কিভাবে আমাদের জিআইএস এনভায়রনমেন্টে লিঙ্ক করা থাকে, যেমন এখানে দেখবেন পয়েন্ট, লাইন, পলিগন এগুলোর মাধ্যমে থাকে, এবং অ্যাট্রিবিউট টেবিল থাকে। তো চিন্তা করার কিছু কারণ নেই, আমরা সামনে এগুলো জানবো যে পয়েন্ট কি, লাইন কি, পলিগন কি, বা অ্যাট্রিবিউট টেবিলটাই বা কি। ঠিক আছে। আর এই নন স্পেশাল ডাটা কি থাকে, সেখানে শুধুমাত্র অ্যাট্রিবিউট টেবিল থাকে, কারণ ওই অ্যাট্রিবিউট টেবিলেই তার ইনফরমেশন গুলো দেওয়া থাকে। এখন টিপিক্যাল যে ফাইলগুলোর ফরম্যাট হয়ে থাকে, যেটা আমি একটু আগে বলছি শেপ ফাইল, তো শেপ ফাইলের হচ্ছে এক্সটেনশনটা হচ্ছে ডট এসএসপি অথবা ডট জিডিবি। এটা হচ্ছে আমরা জিও ডাটাবেস বলে থাকি, যে জিও ডাটাবেসের মধ্যে আমরা অনেকগুলো ফাইল একসাথে লিঙ্ক করে সেটা সবার কাছে আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে। তো মূলত আপনারা মাথায় রাখবেন শেপ ফাইল, যেটার এক্সটেনশনটা হচ্ছে ডট এসএসপি। আর নন স্পেশাল ডাটা কোনটা, সেটা এক্সেল বা সিএসভি টেবিল যেটা থাকে, ওই টেবিলের মধ্যে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তো আই গেস আপনাদের স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা হচ্ছে ফার্দার স্পেশাল ডাটাটা একটু ভাগ করবো, যে স্পেশাল ডাটা যদি আমরা এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা খেয়াল করেন যে স্পেশাল ডাটাটা মূলত দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ভেক্টর ডাটা, একটা হচ্ছে রাস্টার ডাটা। ভেক্টর ডাটা কোনগুলা, পয়েন্ট, লাইন, পলিগন। আর রাস্টার ডাটা কোনগুলা, এটা একটা কন্টিনিউয়াস ডাটা হবে, ডিসক্রিট ডাটা হবে, ইমেজারি হবে। তো মূলত আমরা যখন জিআইএস নিয়ে কাজ করি তখন আমরা ভেক্টর ডাটাটা বেশি ইউজ করে থাকি। আর যখন আমরা রিমোট সেন্সিং নিয়ে কাজ করবো তখন আমরা রাস্টার ডাটাটা বেশি ইউজ করে থাকি। ওকে। তো আমরা একটু ছবিতে দেখলে এগুলো ক্লিয়ার হবো, যে পয়েন্ট কোনটা, লাইন কোনটা, পলিগন কোনটা। এই যে এই ছবিটা আপনারা একটু খেয়াল করেন, এখানে একটা এআই জেনারেটেড ইমেজ আছে, যেখানে আছে আমি পয়েন্ট, লাইন, পলিগনটা আপনাদের বোঝার চেষ্টা করতেছি। এখানে খেয়াল করলে দেখবেন, ধরেন সৈয়দপুর এয়ারপোর্টের একটা লোকেশন আছে না। আবার যদি আমরা শাহ মখদুম এয়ারপোর্ট, এটা রাজশাহীতে, এটার একটা লোকেশন আছে। যশোর এয়ারপোর্টের একটা লোকেশন আছে, বা আমাদের শাহজালাল এয়ারপোর্টের একটা লোকেশন আছে, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল। এভাবে প্রত্যেকটা এয়ারপোর্টের একটা লোকেশন আছে। এই লোকেশনটা আমরা একটা ডট দিয়ে যদি চিহ্নিত করি প্রতিটা ম্যাপে, সেটা হচ্ছে কিন্তু আমার একটা পয়েন্ট ডাটা, অর্থাৎ ওই এলাকাটা কোথায় অবস্থিত। ঠিক আছে। আমরা যদি ধরি যে ঢাকা শহরে যে ইলেকট্রিক পোল গুলা রয়েছে, তো ইলেকট্রিক পোল গুলা কোথায় কোথায় অবস্থিত সেটা কিন্তু আমরা পয়েন্ট দিয়ে চিহ্নিত করতে পারি। ওকে। তাছাড়া আমরা আর কি পয়েন্ট ডাটা দিয়ে আর কি চিহ্নিত করতে পারি, একটু আপনারা বলেন তো দেখি। ট্রাফিক লাইট, এআই ক্যামেরা গুলা। রাইট, ট্রাফিক লাইট, এআই ক্যামেরা কোন কোন জায়গায় মানে সেট করা আছে, এগুলাকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পয়েন্ট পয়েন্ট দিয়ে। আর কেউ? ইউনিভার্সিটিজ। ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। হ্যাঁ, রাইট, আমরা ইউনিভার্সিটি গুলো দেখাইতে পারি, আমরা স্কুল কলেজ গুলো দেখাইতে পারি, এডুকেশনাল যে ইনস্টিটিউশন গুলো আছে এগুলোকে আমরা পয়েন্ট দিয়ে দেখাইতে পারি। রাইট।
আচ্ছা, এরপরে নেক্সট যেটা আমাদের ভেক্টরের তিনটা ডাটা কি কি, পয়েন্ট, লাইন, পলিগন। একটু পড়ার চেষ্টা করবেন। ভেক্টরের তিনটা ডাটা, একটা হচ্ছে পয়েন্ট ডাটা, একটা হচ্ছে লাইন ডাটা, একটা হচ্ছে পলিগন ডাটা। পয়েন্ট ডাটা হচ্ছে একটা পয়েন্ট, তো আপনারা বুঝিনি, একটা ডট দিয়ে হচ্ছে এটা চিনতে পারবে। আর লাইন ডাটা কোনটা, সেটা হচ্ছে দুইটা পয়েন্টকে কানেক্ট করবে। লাইন ডাটা কোনটা, যেটা দুইটা পয়েন্টকে কি করবে, কানেক্ট করবে। এটা হচ্ছে একটা লিনিয়ার ফিচার, লিনিয়ার ফিচার, ঠিক আছে। আর পয়েন্টটা ছিল আমাদের একটা স্পেসিফিক লোকেশন। তো লাইন ডাটা তো আমরা বুঝি, আমরা যে মিরপুর রোডের কথা বললাম, যে মিরপুর থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি যাবো, এইটা একটা লাইন, এটা একটা লাইন ডাটা। আমরা যদি রিভারের কথা চিন্তা করি, রিভারও কিন্তু একটা লাইন। যদিও রিভারকে আমরা দুইভাবে দেখাইতে পারি, লাইন দিয়েও দেখাইতে পারি, পলিগন দিয়ে দেখাইতে পারি। তো যদি ছোট নদী হয়ে থাকে বা চিকন নদী হয়ে থাকে, তখন আমরা লাইন দিয়ে দেখাই। আর যদি বড় নদী হয়ে থাকে, তখন আমরা এটাকে পলিগন দিয়ে দেখাই দেয়, ঠিক আছে। তো আমরা লাইনের মাধ্যমে হচ্ছে আমরা যেরকম রোড দেখাইতে পারি, রোড ছাড়া আর আমরা কি দেখাইতে পারি বলেন তো? স্যার রিভার দেখাতে পারি। রাইট, রিভার দেখাতে পারি। আর ট্রেনের লাইন। রেল লাইন, রাইট। আর কি রেলের দেখাতে পারি? লাইন, ইলেকট্রিক ট্রান্সমিশন লাইন। রাইট। আর আর কি দেখাতে পারি? আপনারা একটু আপনাদের ইঞ্জিনিয়ারিং, যেহেতু আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তো দেখি, যে আপনার লাইন দিয়ে কি কি দেখাতে পারে। নেটওয়ার্ক। নেটওয়ার্ক, ওকে, নেটওয়ার্ক মানে কিসের নেটওয়ার্ক? কোথায়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গুলা যে কোথায় কিভাবে কানেক্টেড আছে। হ্যাঁ। রাইট, আমরা এটা দেখাতে পারি। এছাড়া হচ্ছে দেখবেন গ্যাসের যে লাইন গুলা যায়, পাইপ লাইন, এই পাইপ লাইন গুলো আমরা দেখাইতে পারি। আরেকটা হচ্ছে আইডিয়া, আমি হচ্ছে লাস্ট একটা কনফারেন্সে ছিলাম, সেখানে হচ্ছে এসরি মানে যে আমরা আরজিএস সফটওয়্যারটা যেটা ইনস্টল করব, তো ওটার যারা যিনি হচ্ছে এখন বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছে, উনি হচ্ছে এই আইডিয়াটা বলছিলেন যে আমাদের দেশে যখন মানে ইলেকট্রিসিটি লোডশেডিং গুলো হয়ে থাকে আর কি, হ্যাঁ, তখন কি হয়, আমাদের সব একসাথেই লোডশেডিং হয়, মানে পুরো বিল্ডিং এ কারেন্ট থাকে না। কিন্তু বাহির বিশ্বে অনেক জায়গায় আছে, বহির্বিশ্বে, যে সেখানে হচ্ছে ধরো মানে আমাদের হচ্ছে কিছু লিঙ্ক করা থাকে, যেমন হচ্ছে এসির জন্য একটা সার্কিট ডিজাইন করা থাকে, লাইট ফ্যানের জন্য একটা সার্কিট ডিজাইন করা থাকে, বিভিন্ন কিছুর জন্য সার্কিট ডিজাইন করা থাকে। তো যখন আমাদের লোড অনেক বেশি নিবে, তখন আমরা চাইলে এসি গুলা, পুরো সিটির এসি গুলো অফ করে দিতে পারি, কিন্তু আমার বিদ্যুৎ কিন্তু স্টিল আছে। তো এই ধরনের অ্যানালাইসিস গুলো কিন্তু আমরা ফার্দার, যখন আপনারা আসলে এখানে কাজ করতে থাকবেন, অ্যাডভান্স নলেজ গ্যাদার করবেন, তখন কিন্তু আপনারা একদম মানে ফার্দার অ্যানালাইসিস আপনারা এগুলাকে ইউজ করতে পারবেন। ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। তাহলে আমরা ভেক্টর ডাটার দুইটা টাইপ দেখলাম, একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে লাইন। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পলিগন ডাটা। তাহলে পলিগন, আমরা জিনিসটা কি, পলিগন হচ্ছে একটা বাউন্ডারি নির্দেশ করবে, যেটা হচ্ছে একটা বদ্ধ এরিয়া বা সার্কেলড এরিয়া, এনক্লোজড এরিয়া বলে। সাপোজ আপনি এখানে দেখেন যে হচ্ছে ঢাকা সিটির যে একটা বাউন্ডারি আছে, হ্যাঁ, এই যে একটা বাউন্ডারি দ্বারা এটা আবদ্ধ, তাহলে এটা একটা পলিগন হতে পারে। ঠিক তেমনি আমাদের এই যে প্রত্যেকটা বিভাগের একটা একটা পলিগন আছে, রাইট। এখন আমরা যদি নদীর কথা চিন্তা করি, সাপোজ এখানে একটা নদী আছে, এই নদীটাকে যদি আমরা একটা পলিগন দিয়ে দেখাইতে চাই, তাহলে এখানেও দেখাইতে পারবো। নদীকে আমরা একটু আগে বলছি যেটাকে লাইন দিয়ে দেখাইতে পারি, পলিগন দেখাইতে পারি। অথবা আপনার বাড়ির কথা আপনি চিন্তা করেন, আপনার গ্রামের বাড়িতে একটা পুকুর আছে, এই পুকুরটাকে যদি আমরা চারপাশটাকে একদম লাইন দিয়ে ঘেরাও করে দিই, মানে বদ্ধ করি, তাহলে কিন্তু এটা একটা পলিগন তৈরি করতে পারে। অথবা আপনার যে বিল্ডিংটা আপনি বসবাস করেন, সেই বিল্ডিংটাও কিন্তু আপনি একটা পলিগন দিয়ে কিন্তু মার্ক করে ফেলতে পারেন। অর্থাৎ এই যে ডাটাগুলো, এগুলোকে আমরা পয়েন্ট দিয়ে দেখাইতে পারি, পলিগন দিয়ে দেখাইতে পারি। আর কিছু কিছু ডাটা আছে স্পেসিফিক, এগুলোকে আপনি পলিগন দিয়ে দেখাইতে পারেন। যেমন হচ্ছে আমাদের কোন একটা ডিস্ট্রিক্টের বাউন্ডারি হইতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নদী হইতে পারে, পুকুর হইতে পারে, ঠিক আছে, বা কোন একটা ল্যান্ড পার্সেল হইতে পারে, লেক হইতে পারে, এগুলোকে ধানমন্ডি লেক বলেন, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পলিগন দিয়ে দেখাবো। ওকে, তো আশা করি আপনারা হচ্ছে ভেক্টর ডাটাটা কি এটা বুঝতে পারছেন। আমরা যখন এগুলো প্র্যাকটিক্যালি চলে যাব, তখন আমরা আমরা এগুলো হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে কোনটা পয়েন্ট ছিল, কোনটা লাইন ছিল, কোনটা পলিগন ছিল। এরপর আসেন হচ্ছে রাস্টার ডাটা কি। আচ্ছা, এখানে হচ্ছে উপরে আমি এখানে একটা টেবিলে করা আছে, আমরা একটু পরে দেখি, আগে আমরা একটু দেখি রাস্টার ডাটা। রাস্টার ডাটার কথা এখানে বলছে, আমরা রাস্টার ডাটা এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি। আচ্ছা, আহ আচ্ছা, এই যে ইমেজটা একটু খেয়াল করেন, এই যে ইমেজটা, এখানে দেখেন রাস্টার ডাটাটা হচ্ছে একটা পিক্সেল আকার থাকবে। অর্থাৎ প্রত্যেক একটা ইমেজকে আমরা অনেকগুলা পিক্সেলে আমরা ভাগ করে ফেলবো। এই যে ইমেজটা খেয়াল করেন, এই ইমেজটাকে যদি আমরা ভাগ করে ফেলি, দেখেন এখানে অনেকগুলো ইমেজে ভাগ করা আছে, সেলে ভাগ করা আছে, সরি, পিক্সেলে ভাগ করা আছে। ওকে, এই যে রো, এই যে কলাম, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সেলের একটা করে নাম্বার দেওয়া আছে।
এই নাম্বারটাকে বলা হয় ডিজিটাল নাম্বার, ডিএন নাম্বার। এটার সাথে হয়তো আপনারা পরিচিত আছেন অলরেডি, যে প্রত্যেকটা সেলকে একটা নাম্বার আইডেন্টিফাই করা আছে। এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায়, ধরেন আমি এই যে রিয়েল ওয়ার্ল্ডের যে ছবিটা বা স্যাটেলাইট ইমেজটা নিলাম, এই স্যাটেলাইট ইমেজটার মধ্যে ধরেন অনেকগুলো ভেজিটেশন আছে। এই ভেজিটেশনের প্রত্যেকটা ভেজিটেশন তো হেলদি ভেজিটেশন না, কোনোটা হয়তো অনেক বেশি হেলদি ভেজিটেশন, কোনোটা হচ্ছে অনেক কম হেলদি ভেজিটেশন। তো এটা কি পরিমাণ সোলার রিফ্লেক্টেন্স করতেছে, কি পরিমাণ ইমিশন করতেছে, কনজিউম করতেছে, এটার উপর ডিপেন্ডস করে এখানে একটা নাম্বারিং করা হয় প্রত্যেকটা সেলের এগেনস্টে। ওই সেলটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি ওই এলাকার ওই স্পেসিফিক লোকেশনের যে ভেজিটেশন আছে বা ওয়াটার বডিজ আছে সেটা কি হেলদি কিনা, বা সেখানে হচ্ছে কি বা ল্যান্ড কভারটা কি দিয়ে আছে সেখানে, এটা আমরা হচ্ছে এই সেল নাম্বার বা ডিজিটাল নাম্বার দিয়ে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। তাহলে সহজ কথা বলে রাস্টার ডাটা আমরা কই পাবো? সেটা হচ্ছে যখন আমরা স্যাটেলাইট ডাটাগুলো ডাউনলোড করবো, আমরা এগুলো দেখাবো স্যাটেলাইট ডাটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, সেই স্যাটেলাইট ডাটা দিয়ে আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা আমরা দেখাবো। তো এই স্যাটেলাইট ডাটার মধ্যে এইটা হচ্ছে এই রাস্টার ফাইল পাবো আমরা। এই রাস্টার ফাইলটা কি থাকে, প্রত্যেকটা ইমেজকে অনেকগুলো পিক্সেলে ভাগ করা থাকে। তো কয়টা পিক্সেলে ভাগ করা থাকবে সেটারও কিন্তু ক্যাটাগরি থাকবে, আপনি কি ইমেজ ডাউনলোড করতেছেন। আমরা ইমেজ রেজুলেশন বলে একটা কথা আছে, এটা আপনারা জানেন হয়তো, ফোনে আমরা যখন ছবি তুলি তো ছবির রেজুলেশন আমরা দেখি যে যেটা অনেক বেশি ঝাপসা এটা রেজুলেশন কম, যেটা অনেক কম যাচ্ছে অনেক এইচডি কোয়ালিটি থাকে সেটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি থাকে, সেটা হচ্ছে রেজুলেশন অনেক হাই থাকে। ঠিক তেমনি যখন আমরা কোন একটা রাস্টার ইমেজ নিয়ে কাজ করব বা স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করব, সেখানেও কিন্তু রেজুলেশন কম অথবা রেজুলেশন বেশি থাকে। সেই রেজুলেশনের উপর ডিপেন্ডস করবে আপনার ইমেজটা কতটুকু ক্লিয়ার আছে। সেই ইমেজ থেকে আপনি যে ফিচার গুলো আছে ফিচারটাকে তত বেশি আইডেন্টিফাই করতে পারবেন, যত বেশি ক্লিয়ার থাকবে তত বেশি আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন। ওকে, তো তাইলে হচ্ছে আমরা মোটামুটি আমাদের যে স্পেশাল ডাটা টাইপটা সেটা আলোচনা করলাম, যে এখানে ভেক্টর ডাটা থাকে, পয়েন্ট, লাইন এবং পলিগন। আর রাস্টার ডাটা এখানে কন্টিনিউয়াস ডাটা থাকে। কন্টিনিউয়াস ডাটা বলতে কি ডাটা, একটু কেউ কি বলতে পারবেন? স্যার কন্টিনিউয়াস ডাটা হচ্ছে স্যার 0 এবং 1 এর মধ্যে যে কোনো ডাটা হইতে পারে। আচ্ছা, রাইট। বাট আমি হচ্ছে আসলে এটা মানে আউটপুটটা চিন্তা করতেছি আর কি, আউটকামটা কেমন হতে পারে কন্টিনিউয়াস ডাটা। একটা এক্সাম্পল দিয়ে, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল। স্যার যেমন আবহাওয়া চেঞ্জ হয়, এটার যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ডাটাগুলো। এক্স্যাক্টলি আমার হচ্ছে টেম্পারেচারটা কি আমরা কি আবদ্ধ করে রাখতে পারবো? ধরেন ঢাকা সিটির মধ্যে যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচার কি শুধু ঢাকার মধ্যে আবদ্ধ করে রাখতে পারবো আমরা? পারবো না কিন্তু, এটা কিন্তু নির্দিষ্ট কোনো বাউন্ডারি নেই। ঠিক আছে, বা টেম্পারেচার কিন্তু একটা কন্টিনিউয়াস ডাটা। এরপর রেইনফলের কথা চিন্তা করেন, এগুলো কিন্তু কন্টিনিউয়াস ডাটা। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে আমি একটা টেবিল করা আছে, খুবই শর্ট টেবিল। আপনার হচ্ছে আমি চেষ্টা করছি যেহেতু আপনারা একেবারে নতুন, একদম বেসিক বিষয়গুলো রাখার, যাতে আপনারা ইজিলি বিষয়টা বুঝতে পারেন। ফার্দার যদি আমরা এটা নিয়ে কাজ করি তখন আমরা হয়তো আরো ইন ডিটেলস আলোচনা করবো। তো ভেক্টর ডাটা তাহলে তিন টাইপের থাকতেছে, পয়েন্ট, লাইন, পলিগন। রাস্টার ডাটা কি থাকতেছে, আমার এখানে গ্রিড অথবা পিক্সেল এ ভাগ করা থাকতে পারে। ভেক্টর ডাটা হচ্ছে ডিসক্রিয়েট ফিচার গুলো থাকবে, মানে স্পেসিফিক আলাদা আলাদা ফিচার গুলো থাকবে, যেমন রোড থাকবে, বিল্ডিং থাকবে, বাউন্ডারি থাকবে। রাস্টার ডাটা আমার কি থাকবে এখানে, সরি, আচ্ছা। তো রাস্টার ডাটা হচ্ছে আমার কন্টিনিউয়াস যে ফিচার গুলো থাকবে এগুলো, যেমন এলিভেশন থাকবে, টেম্পারেচার থাকবে, স্যাটেলাইট ইমেজারি থাকবে। ঠিক আছে, আমরা হচ্ছে চট্টগ্রামের যে হিল ট্র্যাক্স এরিয়া আছে সিএসটি, ওই এলাকার যদি একটা ডিইএম, ডিজিটাল এলিভেশন মডেল অর্থাৎ স্যাটেলাইট ইমেজ যদি আমরা ডাউনলোড করে থাকি, তখন আপনারা এটা দেখতে পারবেন যে কোন জায়গায় হচ্ছে অনেক বেশি উঁচু, কোন জায়গায় নিচু, কোথায় ল্যান্ডস্লাইড হচ্ছে, কোথায় ল্যান্ডস্লাইড বা হয়ে আছে, বা লাস্ট 10 বছরে যদি আমরা অ্যানালাইসিস করি সেটা দেখা যাবে। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কন্টিনিউয়াস ডাটা বা রাস্টার ডাটা। এখন ফাইল ফরম্যাটটা কি আকারে থাকে? তো ভেক্টর ডাটাটা আমাদের ওই যে ডট এসএসপি বা শেপ ফাইল আকারেই থাকে, বা এটাকে আমরা ডট জিডিবি বা জিও ডাটাবেসের মধ্যে আমরা এটাকে রাখতে পারি। আর রাস্টারটার হচ্ছে মূল যে এটা থাকে সেটা হচ্ছে টিফ ফাইল, ডট টিআইএফ, টিফ। ঠিক আছে, আর আমরা যে ইমেজ, ডট ইমেজটাও কিন্তু রাস্টার ইমেজ হিসেবে কাজ হয়। ঠিক আছে, তো ইমেজটাকে পরে কনভার্ট করে নিতে হয় বা ওইটাকে হচ্ছে ফার্দার হচ্ছে জিও রেফারেন্সিং করে নিতে হয়, করে হচ্ছে দেন আমাদের কাজ করতে হয়। উদাহরণ দিলে হচ্ছে ভেক্টরটার একটা উদাহরণ, যেমন একটা রিভারের যদি ডিজিটাইজ করি আমরা একটা লাইন দিয়ে, সেটাকে আমরা বলতে পারি একটা ভেক্টর। আর রাস্টার যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে একটা স্যাটেলাইট ইমেজ বা ডিইএম, ডিজিটাল এলিভেশন মডেল, যেটা একটু আগে বললাম যে চট্টগ্রাম হিল টেক্সট এরিয়ার আমরা যে ডিজিটাল এলিভেশনটা দেখি, অর্থাৎ আমাদের যে সমুদ্রপৃষ্ঠ থেকে কোন এলাকা কতটুকু উঁচু নিচুতে আছে সেটা দেখি, সেটা হচ্ছে ডিইএম হিসেবে থাকবে। ওকে, আজকের ক্লাসটা একটু বেশি থিওরিটিক্যাল হবে, বাট নেক্সট ক্লাস থেকে পুরোটাই আমাদের হচ্ছে একদম প্র্যাকটিক্যাল, আমরা হচ্ছে কাজ করব। ওকে, তো এখানে আরেকটা ইমেজ দেওয়া আছে, ইমেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড ইমেজ, স্যাটেলাইট ইমেজ। এই স্যাটেলাইট ইমেজটাকে যদি আমরা ভেক্টর ডাটা হিসেবে চিন্তা করি তাহলে এইভাবে দেখতে পাবেন। এই যে বিল্ডিংটার জন্য একটা পলিগন থাকবে, এটা হচ্ছে ভেক্টর পলিগন। এই যে রোড বা রিভার আছে এটার জন্য একটা লাইন আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের কি আছে, লাইন ডাটা আছে, পলিগন ডাটা আছে।
আর এটাকেই যদি আমরা রাস্টার ইমেজ দেখতে চাই, তাহলে এই যে দেখেন প্রত্যেকটা পিক্সেল আলাদা আলাদা ভাগ করা থাকবে, লাইন গুলো ভাগ করা থাকবে, সেল সেল আকারে ভাগ করা থাকবে। এখানে আরো একটা ছবি দেওয়া আছে একইভাবে, এই যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ছবি, এটাকে ভেক্টরে দেখলে এমন দেখাবে, এটাকে রাস্টারে দেখলে এমন দেখাবে। ওকে, এই যে এখানে আমরা হচ্ছে এই যে রাস্টারটা ভিজুয়ালাইজ করছি, হ্যাঁ, আপনার এলিভেশনটা কিভাবে দেখতে পাবেন, এই যে যেগুলো সাদা সাদা দেখতেছে এগুলো হচ্ছে সবচেয়ে হাই এলিভেশন, এরপর যেগুলো লাল এগুলো একটু কম, এরপর একটু যেগুলো সবুজ এগুলো আরেকটু কম, এবং যেগুলো একদম গ্রে কালার দেখবেন এগুলো একদম নিচু এলাকা। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে হাইটের, এটা কন্টিনিউয়াস হাই, এই দিকটা হচ্ছে হাই, এই দিকটা হচ্ছে লো, দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা প্র্যাকটিক্যালি করলে তখন আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো কিন্তু আমরা করবো। দেন আমরা হচ্ছে এখানে ডিসক্রিট ডাটা গুলো আছে, কোন এলাকা ফরেস্ট আছে, হ্যাঁ, কোন এলাকা হচ্ছে রেসিডেন্সিয়াল এলাকা, কোন এলাকা হচ্ছে এগ্রিকালচার এলাকা, কোন এলাকা হচ্ছে ওয়াটার ল্যান্ড আছে, ওয়েটল্যান্ড আছে বা ওয়াটার বডি আছে। এগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে যখন আমরা ভাগ করতেছি সেটা হচ্ছে ডিসক্রিট ডাটা। আর এই যে আমাদের স্যাটেলাইট ইমেজ, সেটা তো একটা রাস্টার ইমেজ আমরা ডাউনলোড করে দিই। ওকে, ওকে, এই বিষয়টা আমি একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের অনেক বিষয় আমরা আলোচনা করছি জিএস। এখন এই জিএস আসলে কোথায় কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করবো বা কোন মিডিয়া কাজ করবো, এর জন্য অনেকগুলো সফটওয়্যার টুলস আছে। তো এর মধ্যে ArcGIS Pro আছে, QGIS আছে, গুগল আর্থ ইঞ্জিন আছে। এটা মূলত ক্লাউড বেসড একটা রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম। এবং আপনারা যারা হচ্ছে প্রোগ্রামিং করে থাকেন বা প্রোগ্রামিং এর সাথে হচ্ছে পরিচিত, যদি প্রোগ্রামিং এবং জিএস কে আপনারা এক জায়গায় কানেক্ট করতে পারেন তাহলে চমৎকার কাজ করতে পারবেন এই গুগল আর্থ ইঞ্জিনের সাহায্যে। এখন বর্তমানে জিও এআই নামে একটা আমাদের যে টপিকস আছে, জিও এআই, সেখানে হচ্ছে আপনার মেশিন লার্নিং ডিপ লার্নিংটাকে ইউজ করে আরো বেশি অ্যাডভান্স কাজ করা যায় আর কি। এছাড়া গুগল আর্থ প্রো আছে, এনভি আছে, ইদ্রাস ইমেজি আছে, টার্সেট আছে। তো আমরা মূলত আমাদের কাজ করবো হচ্ছে ArcGIS Pro তে। ওকে, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে মূলত কন্টেন্ট প্ল্যান। তো কন্টেন্ট প্ল্যানটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাকে হচ্ছে যদি আপনারা ম্যানেজ করতে পারেন ঠিক মতো, তাইলে হচ্ছে আপনারা অনেক কাজ একসাথে করতে পারবেন। কারণ এখানে আমরা অনেকগুলো লেয়ার যখন অ্যাড করব, তখন এটা বুঝে কিন্তু ইম্পর্টেন্ট। সবচেয়ে উপরে যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা উপরে দেখেন। তো আপনি অনেক সময় আমরা যেটা ভুল করে থাকি যে নিচে হয়তো কোনো একটা লেয়ার দিয়ে রাখছি, সেটা দেখা যাচ্ছে না, সেটা নিয়ে আমরা অনেক অরিড হয়ে যাই। তো লেয়ারটা অবশ্যই উপরে রাখতে হবে দেখার জন্য। ঠিক আছে, দেন এই পাশে হচ্ছে আমাদের যেটা আছে, এখানে হচ্ছে আমাদের ক্যাটালগ প্যানটা থাকবে। আমরা যখন হচ্ছে জিও প্রসেসিং, এখানে আছে আমরা ইনসার্টে গিয়ে জিও প্রসেসিং দিলে, দেন ক্যাটালগ প্যান, এই যে ক্যাটালগ প্যান, ভিউতে গিয়ে ক্যাটালগ প্যান দিলে এখানে ক্যাটালগ প্যানটা ওপেন হবে। ঠিক আছে, তো ক্যাটালগ প্যানে হচ্ছে আপনার ফোল্ডার গুলো এখান থেকেও কানেক্ট করতে পারবেন, সবকিছু এখান থেকে আসবে। যে আমরা যে ফোল্ডারটা সেভ করছি এখানে কিন্তু শো করতেছে। ওকে, ওকে, তো এখন আমাদের প্রথম কাজ কি তাইলে? প্রথম কাজ হচ্ছে আমরা এই ArcGIS Pro সফটওয়্যারে কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে ডাটাটাকে হচ্ছে অ্যাড করব এবং সেটা নিয়ে কাজ করব। তো তার আগে হচ্ছে আমি আরো কিছু একটা বিষয় দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে যে ম্যাপটা এখন দেখা যাচ্ছে এটা ডিফল্ট একটা ম্যাপ, ওয়ার্ল্ড টপোগ্রাফিক ম্যাপ দেওয়া আছে এবং হিল শেপটা দেওয়া আছে। আপনি যদি এটা জুম করেন, বাংলাদেশটাও দেখতে পাবেন, ঢাকা দেখতে পাবেন। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সবকিছু আছে। ওকে, এই ম্যাপটাকে কি আমরা চাইলে চেঞ্জ করতে পারি? অবশ্যই চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বেজ ম্যাপ, এই বেজ ম্যাপকে চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সেটার জন্য আপনারা কি করবেন, এই ম্যাপে যাবেন, এখানে বেজ ম্যাপ নামে একটা অপশন আছে, এইটাতে হচ্ছে ড্রপ ডাউন ক্লিক করলে আপনারা এখানে অনেক ধরনের ম্যাপ পাবেন। যে ধরনের ম্যাপ আপনারা হচ্ছে দেখতে চান সেটা আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। ওকে, যেমন এখানে স্যাটেলাইট ইমেজারি আছে, হাইব্রিড আছে, তারপর হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপও আছে। হ্যাঁ, এই যে ওপেন স্ট্রিট ম্যাপ আছে, কমিউনিটি ম্যাপ আছে, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাপ আছে, ডার্ক গ্রে ম্যাপ, স্ট্রিট ম্যাপ। ঠিক আছে, নাইট ভিজুয়ালাইজের জন্য আমরা স্ট্রিট ম্যাপটা ইউজ করে থাকি। তো ইমেজারি চাইলে এই ইমেজারি ক্লিক করলে ইমেজারিটা এখানে আপডেট হয়ে যাবে লেয়ারটা। ঠিক আছে, তো ইমেজারি থেকে আমরা খুব ভালোভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। এখানে দেখেন আমাদের লোকেশনটা কিন্তু উঠতেছে। হ্যাঁ, কোন লোকেশনটা আমি যে আপনাদেরকে শুরুতে বলছিলাম যে আমাদের একটা অ্যাবসোলিউট লোকেশন থাকে, ওই অ্যাবসোলিউট লোকেশনটা কিন্তু আমাদের শো করতেছে। হ্যাঁ, তো এটা জুম করলে আমাদের হচ্ছে যেহেতু বাংলাদেশের স্যাটেলাইট ডাটার কোয়ালিটি একটু ডাউন, আপনারা হয়তো খুব ক্লিয়ারলি দেখবেন না, বাট এই যে স্যাটেলাইট ইমেজটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনারা একটু ঘুরে ফিরে দেখতে পারেন কোন এরিয়া গুলা। এখান থেকে চাইলে কিন্তু আমরা নিজেদের মতো করে নিজেদের ডাটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে হয়তো 3 নম্বর দিন আমি হয়তো দেখাবো কিভাবে, ধরেন আপনার হচ্ছে স্টাডি এরিয়াটা এই এরিয়ায়। হ্যাঁ, আপনি এই এরিয়ার যদি একটা ডাটা গুলো ভিজুয়ালাইজ করতে চান, অ্যানালাইসিস করতে চান, তাহলে কিন্তু আপনি এলাকাটা ডিজিটাইজ করে নিতে হবে। তো আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা, আমি বেশ কিছুদিন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছি। তো বর্তমান ডেভেলপমেন্ট সেক্টর গুলোতে যে কাজটা হয় মেইনলি, মানে জিএস রিলেটেড ফ্রেশার্সদের জন্য তাদের মেইন কাজটাই থাকে ডিজিটাইজ করা। ধরেন আপনাকে কোন একটা এরিয়া দিবে, সেই এরিয়াটাকে ডিজিটাইজ করা। ডিজিটাইজ করা মানে কি, ধরেন এখানে লাইনটা আছে, লাইনটাকে রোডটাকে ডিজিটাইজ করতে হবে, বিল্ডিংটাকে ডিজিটাইজ করে আপনার জন্য একটা শেপ ফাইল আপনি ক্রিয়েট করে নেবেন। আমরা যে ভেক্টর ডাটার কথা বলছিলাম যে শেপ ফাইল, তো শেপ ফাইলটা আপনি নিজেও কিন্তু
আপনার নিজস্ব স্টাডি এরিয়ার জন্য ক্রিয়েট করে নিতে পারেন। সাপোজ এটা না হোক, আপনি ধরেন হচ্ছে কুয়াকাটা নিয়ে কাজ করতেছেন, কুয়াকাটা এরিয়ার আপনি শেপ ফাইলটা নিচের মতো করে তৈরি করে নিতে পারবেন। তো সবকিছু কিন্তু এখান থেকে করা যাবে। দেন হচ্ছে আমাদের এটা ওয়ার্ল্ড ইমেজারি, সো আমরা হচ্ছে চাইলে আমাদের মতো করি এই বেস ম্যাপ তাইলে চেঞ্জ করতে পারি। এইটুকু তাহলে আমরা ক্লিয়ার হইলাম। এখন আসি আমরা হচ্ছে আমাদের যে ডাটাটা, যে ডাটা নিয়ে ধরেন আমরা কাজ করবো। সাপোজ আমাদের কাছে হচ্ছে রাজশাহী সিটি অথবা ঢাকা সিটি অথবা বাংলাদেশের একটা বাউন্ডারি ডাটা আছে, সেই ডাটা আমরা কিভাবে এখানে ইনপুট করবো সেটা আমরা এখন দেখি। তো এখানে আপনারা এই যে ম্যাপে যাবেন, শুরুতে রিবন থেকে ম্যাপে গেলে এখানে আপনারা হচ্ছে বেজ ম্যাপ তো পাইছেন। বেজ ম্যাপটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, না চাইলে চেঞ্জ না করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাদের ডাটা অ্যাড করার জন্য এখানে একটা অপশন আছে, দেখেন অ্যাড ডাটা আছে, ঠিক আছে? আপনারা এখান থেকে করতে পারেন, অথবা এই যে আমাদের ক্যাটালগ প্যান আছে এখান থেকেও আপনারা অ্যাড ডাটা করতে পারেন। তো আমরা এখান থেকে করি। অ্যাড ডাটাতে গেলে আপনি এখানে বিভিন্ন ধরনের ডাটা অ্যাড করতে পারবেন। যদি ড্রপ ডাউনে ক্লিক করেন এখানে এগুলো দেখা যাবে। আমাদের এতগুলো দরকার নেই, আপনি জাস্ট অ্যাড ডাটা ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করলে এখানে কিন্তু আপনার হচ্ছে এই ডাটা শো করবে, কোথায় আপনার ডাটা আছে। আপনি ডাটাটা হচ্ছে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যেমন আমি হচ্ছে এখানে একটা ডাটা রাখছি, ওয়ানের ডাটা। এই যে আপনি খেয়াল করেন এই ডাটাগুলোর শেষে এক্সটেনশনটা আপনি খেয়াল করেন, এই যে ডাটা শেষে ডট এসএচপিএস। এই ডাটা হচ্ছে একটা এক্সেল ডাটা, এটা একটা জিও ডাটাবেস ডাটা, ঠিক আছে? এটাও এসএসপি ডাটা। ওকে, আমরা যদি এটা ওপেন করি তাহলে ক্লিক করবো, ওকে দিতে পারি, অথবা এটাতে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়। ওকে, এই যে খেয়াল করেন এই ডাটা হচ্ছে রাজশাহী একটা স্টাডি এরিয়া ম্যাপ। হ্যাঁ, আমি যদি আরেকটা ডাটা অ্যাড করে থাকি কি হয় দেখি। এখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটায় ঢুকলাম, এই যে এখানে খেয়াল করেন এখানে অনেকগুলো ডাটা আছে, 0 1 2 3 দেওয়া আছে। এটা আমি ওপেন করে সবগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা কিসের ডাটা। আমি সবগুলোকে হিসেবে সিলেক্ট করি। আচ্ছা, আমি এখানে অনেকগুলো ডাটা ওপেন করছি। আচ্ছা, রাইট। ওকে, পুরো বাংলাদেশের ডাটাবেসটা এখানে আছে। আচ্ছা, শুরুতে হচ্ছে আমি যদি, আপনি যদি কোনো ডাটা দেখতে না চান তাহলে এগুলো কিন্তু আনচেক করে দিতে পারেন। হ্যাঁ, এই যে আনচেক করে দিলে চলে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন আপনি, হ্যাঁ, এখানে কি রাজশাহীটা কি এখন আলাদা করে দেখা যাচ্ছে? না। আচ্ছা, তাহলে রাজশাহীটা আমরা কিভাবে দেখবো এখন? মানে শুরুতে যে ইমেজটা ওপেন করছিলাম সেটাকে ভিজুয়ালাইজ করবো কিভাবে? সবগুলা টিক মার্ক উঠাই দিয়ে শুধু রাজশাহীটা রেখে দিলেই হবে। আচ্ছা, তাইলে আমরা যে একটু শর্টকাট মারতে খুব পছন্দ করি, হ্যাঁ, এটা করতে পারি। আর আরেকটা যে কাজ করতে পারি, আমি একটু আগে হিন্টস দিছিলাম আপনাদেরকে, এই যে আমাদের এখানে অনেকগুলো লেয়ার আছে, খেয়াল করেন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। আমি একদম স্লাইডের শুরুতে একটা ছবি দেখাইছিলাম, আপনার ছবিটা খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এই ছবিটা খেয়াল করেন, এখানে কিন্তু অনেকগুলো লেয়ারের কথা আমি বলছিলাম। এই যে একটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, আর সবগুলা যখন একসাথে আমরা কম্বাইন করি এটা একটা ইন্টিগ্রেটেড লেয়ার হয় জিআইএস। তো সেই জিনিসটাই এখানে হয়েছে। দেখেন এখানে অনেকগুলো লেয়ার আমি অ্যাড করছি এবং সবগুলো ইন্টিগ্রেট হয়ে একটা লেয়ার হয়েছে। ওকে, তো আমি যদি রাজশাহীটাকে উপরে দেখতে চাই তখন আমাকে কিন্তু রাজশাহীটাকে উপরে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এই যে খেয়াল করেন রাজশাহী একদম ভিজুয়ালাইজ হয়েছে এই এরিয়া। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখন এই রাজশাহীটা পুরোটা কিন্তু একটা কালার হয়ে গেছে। আমি যদি কালার না চাই তখন আমরা এই যে দেখেন এখান থেকে কালার গুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আজকের ক্লাসে মূলত আমি আপনাদেরকে জাস্ট ইন্টারফেসটা একটু পরিচয় করাই দিব। আজকে খুব বেশি আমরা কিছু শিখবো না, একটু সফটওয়্যার সাথে পরিচয় করে দিব। আপনারা সফটওয়্যারটা কালকে ইনস্টল করে নেবেন ক্লাসের আগেই। দেন কালকের ক্লাসে আমরা মূলত আমাদের অ্যানালাইসিস গুলোতে যাবো, এবং আমাদের এই 3 দিনের ওয়ার্কশপ থেকে আমরা একটা আউটপুট করার চেষ্টা করবো যে আমরা প্রফেশনাল একটা স্টাডি ম্যাপ তৈরি করবো। আপনারা আপনাদের ইয়েতে রিসার্চে বা হচ্ছে আপনাদের অন্যান্য অনেক জায়গায় হচ্ছে স্টাডি ম্যাপ গুলো ইউজ করে থাকেন। তো আমাদের এই প্রোগ্রাম থেকে একটা আউটকাম আমরা করার চেষ্টা করবো যেন আমরা একটা প্রফেশনাল স্টাডি ম্যাপ তৈরি করতে পারি। প্লাস আমি রিমোট সেন্সিং নিয়ে একটু বেসিক আপনাদেরকে পরে দেওয়ার চেষ্টা করবো। তো এনিওয়ে, তাহলে আমরা কি করতে পারি, একটা শেপ ফাইল আমরা যখন অ্যাড করছি এই শেপ ফাইলটা আমরা এখানে পাচ্ছি। ওকে, আমি আপনাদেরকে প্রথমে দুইটা ডাটার কথা বলছি, জিএস এর দুইটা ডাটা থাকে মোটা থাকে, একটা হচ্ছে স্পেশাল ডাটা, একটা হচ্ছে নন স্পেশাল ডাটা। এই ফাইলটা হচ্ছে একটা স্পেশাল ডাটা। ওকে, আর এই ফাইলটা যদি আপনি রাইট ক্লিক করেন, এখানে দেখেন রাইট ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাচ্ছেন। ওকে, এখানে একটা অপশন আছে অ্যাট্রিবিউট টেবিল। এই অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করলে আমরা এখানে কিছু ডাটা দেখতে পাবো। তো আনফরচুনেটলি এই অ্যাট্রিবিউট টেবিলে কোনো ডাটা নাই। আমরা যদি আরেকটা অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি, উম, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ এটা ওপেন করি। ওকে, এখানে দেখেন অনেকগুলা ডাটা আছে, এখানে একটা শেফ আছে, অ্যাডমিন টু নেম আছে, বিভিন্ন ডাটা আছে। তো কেউ কি বলতে পারবেন এই ডাটাটা কি? এই যে অ্যাট্রিবিউট টেবিলে আমি যে ডাটাটা পাইছি এই ডাটাটাকে আমরা জিএস এর ভাষায় কি বলি? নন স্পেশাল ডাটা।
রাইট, নন স্পেশাল ডাটা। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে আমাদের একটা শেপ ফাইল থাকবে যেটাকে আমরা স্পেশাল ডাটা বলি। তাহলে যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা যেটা, এটাকে আমরা বলতেছি স্পেশাল ডাটা। আর যে অ্যাট্রিবিউট যে ডাটাটা সেটা হচ্ছে আমাদের নন স্পেশাল ডাটা। এখন আপনারা খেয়াল করেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ টু তে অনেকগুলো কলাম দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ টু নেম যে কলামটা, এখানে হচ্ছে প্রত্যেকটা আমার ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। ওকে, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ান যে নাম, এখানে প্রত্যেকটা কিসের নাম দেওয়া আছে, আমার বিভাগের নাম দেওয়া আছে, ডিভিশনের নাম দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা যখন কোনো একটা ফাইল নিয়ে কাজ করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ জিরো যেখানে, এখানে শুধুমাত্র বাংলাদেশ দেওয়া আছে, মানে একটা কান্ট্রি ডাটা আছে। আপনারা অবশ্যই অ্যাট্রিবিউট ডাটাটা চেক করে নেবেন, তাইলে হচ্ছে আপনারা হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন। এখানে দেখেন এরিয়া স্কোয়ার কিলোমিটার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা যে একটু আগে বলছি, আমরা যদি নিজেদের মতো করে ডাটা ক্রিয়েট করি, সেই ডাটারও কিন্তু আমরা এরিয়া ক্যালকুলেট করতে পারবো। সাপোজ আপনি গ্রিন ইউনিভার্সিটির একটা ম্যাপ তৈরি করবেন, ওই গ্রিন ইউনিভার্সিটির প্রত্যেকটা এরিয়ার আপনি হচ্ছে এরিয়া ক্যালকুলেট করতে পারবেন। ফার্দার অ্যানালাইসিস গুলো তো অবশ্যই করতে পারবেন। দেন এখানে অনেকগুলো আরো ল্যাটিচিউড লঙ্গিচিউডও দেওয়া আছে, সবকিছু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখন আমরা যদি হচ্ছে যেটা আমি বলতেছিলাম, তাহলে আমরা যদি কালার দেখতে না চাই, আমরা চাইলে সিম্বলজি গুলো কিন্তু পরিবর্তন করতে পারবে। সেটার জন্য আমরা সহজভাবে করলে এখান থেকে করতে পারি। দেখেন এখানে যে শেপটা আছে, শেপটা আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে কিন্তু একটা অপশন আসতেছে। এই যে এখান থেকে আপনার হচ্ছে সিম্বলজির কালার গুলো চেঞ্জ করতে পারেন। এই যে ব্ল্যাক আউটলাইন দিলে কি হবে, আমার এই মাঝখানে যে অংশটুকু এটা হলো হয়ে যাবে। যেহেতু নিচে একটা লেয়ার আছে, এই লেয়ারটা শো করতেছে, এই লেয়ারটা সরাই দিলে আমরা হচ্ছে ওই যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যে ডাটা সেটটা সেটা আমরা দেখতে পাবো। আমি একটু সরাই দিই, তাহলে দেখেন কি হচ্ছে। এই যে দেখেন, এখন কিন্তু আমার এই যে শেপটা চলে আসছে, শুধুমাত্র আমার আউটলাইনটা দেখাচ্ছে। সিমিলারলি আমরা চাইলে বিভিন্ন কালার আমরা শো করতে পারবো। তো কালারটা কিন্তু শো করার একটা নিয়ম আছে। সাপোজ আপনি ওয়াটার বডি যদি এটা একটা শেপ ফাইল হতো, তাহলে আমরা ওয়াটার বডি কি লাল কালারে দেখাইতে পারবো? পারবো না কিন্তু। আমরা ওয়াটার বডি কিন্তু নীল কালারে দেখাবো, মানে ওয়াটারের কালারের সাথে। আমরা ভেজিটেশন যদি দেখাই, সেটা হচ্ছে আমরা হচ্ছে গ্রিন কালারে দেখাবো। ঠিক আছে, তো সবকিছু রোড যখন দেখাবো, রোডটা আইদের আমরা রেড কালারও দেখাইতে পারি বা ব্ল্যাক কালারও দেখাইতে পারি। আমরা যখন সেটেলমেন্ট দেখাবো, সেটারও একটা কালার কোড আছে। তো সেগুলো মেনে হচ্ছে আমরা কালার গুলা দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্টস গুলো এখানে দেওয়া আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্টস বলতে কি বুঝছে, অ্যাট্রিবিউট টেবিল আপনারা ওপেন করলে এখানে বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে হয়তো হচ্ছে কিছু হেডকোয়ার্টার হইতে পারে, উপজেলা হেডকোয়ার্টার হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, এগুলা দেওয়া আছে। আচ্ছা, এই যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট গুলাকে কি ডাটা বলে? ভেক্টর ডাটা। রাইট, ভেক্টর ডাটা। ভেক্টর ডাটার মধ্যে পয়েন্ট ডাটা। এই যে এখন দেখেন, এই যে এখানে কিছু পয়েন্ট ডাটা আছে, আর একটা লাইন ডাটা এখানে থাকার কথা। এই যে লাইন ডাটা, এইটা কিন্তু ভাগ করে ফেলছে, যে রাজশাহীর যে উপজেলাগুলো, প্রত্যেকটা উপজেলা আলাদা আলাদা ভাগ করে ফেলছে। হ্যাঁ, এই উপজেলাগুলো কিন্তু আমরা আলাদা আলাদা কালারে দেখতে পারবো। ঠিক আছে, চাইলে অনেকভাবে আমরা দেখতে পারবো। এটাকে রাইট ক্লিক করে আপনারা যদি সিম্বলজিতে যান, এখানে সিম্বলজি অপশন আছে। যে সিম্বলজিতে গেলে আমি আজকে জাস্ট আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছি আর কি 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 আমরা করতে পারি। আমরা পরে ক্লাস হচ্ছে ডিটেলসে যাব। সিম্বলজি গুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমরা কালার দিতে পারি, বিভিন্ন রকম আমরা দেখাইতে পারি। ঠিক আছে, প্রপার্টিস এ গিয়ে হচ্ছে আপনারা এইগুলো আরো ছোট বড় করতে পারেন, সাইজ এখানে অ্যাপ্লাই দিলে শো করবে। এই যে একটু বড় হয়েছে, এখন আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। ভিউ কিভাবে আপনারা ভিজুয়ালাইজ করতে চান সেটা করবেন। ঠিক আছে, দেন এখানে আরো কিছু টুলস আছে, আপনারা দেখবেন। আচ্ছা, এরপরে প্রপার্টিসটা আপনারা দেখেন। আমরা যখন রাইট ক্লিক করবেন, আরেকবার দেখাই, এই প্রত্যেকটা ফাইলে যখন আপনি রাইট ক্লিক করবেন, তখন হচ্ছে আপনি অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে প্রপার্টিজ একটা অপশন। ঠিক আছে, প্রপার্টিজ আপনারা চাইলে ওই ফাইল সম্পর্কে আপনারা অনেকগুলো ডাটা পাবেন। ঠিক আছে, যেমন দেখেন এই ডাটার মেটা ডাটাতে গেলে আপনি এখানে এটা টাইটেল কি আছে এগুলো দেখতে পাবেন। সোর্সটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো যে সোর্স জিনিসটা কি। তো সোর্স হচ্ছে এই ডাটা, মানে স্পেশাল রেফারেন্সটা আমরা দেখি আর কি। হ্যাঁ, এই ডাটাটা হচ্ছে কত কোঅর্ডিনেট সিস্টেম আছে, WGS 1984 আছে। ঠিক আছে, তারপর ইউটিএম নাই, আমরা যখন কোন একটা এরিয়ার ক্যালকুলেট করবো, হ্যাঁ এটা কত মিটার আছে, তখন কিন্তু আমরা এই সোর্সটাকে চেঞ্জ করতে হয়, কনভার্ট করে ইউটিএম এ নিতে হয়। কেন নিব, কি করব, সেটা আমরা দেখবো পরে। ঠিক আছে, দেন এখানে আপনারা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পারেন, ফাইলটা কই আছে। অনেক সময় ফাইলগুলো আমরা খুঁজে পাই না, দেন এখানে এসে আপনারা হচ্ছে ফাইল পাথটা হচ্ছে দেখতে পারেন। দেন এখানে এলিভেশন ডাটা, এগুলো দরকার নাই, ডিসপ্লে আছে। ওকে,
ক্যান্সেল। আচ্ছা, এরপরে আছে, এরপর কোন একটা লেয়ার যদি আপনি রিমুভ করতে চান, হ্যাঁ, এখানে রাইট ক্লিক করে রিমুভ করতে পারেন, রিমুভ করা যায়। আচ্ছা, এখানে যে ডাটাটা আছে, ডাটাবেসটা, সেটা হচ্ছে তিনটে ডাটাবেস আছে, আপনারা খেয়াল করেন। একটা হচ্ছে পুরো বাংলাদেশের, হ্যাঁ, যদি এটাকে দেখাই একটু। আচ্ছা, এই যে এই পুরোটা হচ্ছে পুরো বাংলাদেশের একটা শেপ ফাইল, ঠিক আছে, পুরোটা পুরো বাংলাদেশের একটা শেপ ফাইল আছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ জিরো ফাইলে আছে। এরপর যদি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ান ফাইলটা দেখি, এখানে দেখবেন বিভাগ ওয়াইজ আমার ডাটাগুলো ভাগ করা আছে, ঠিক আছে। এগুলার কালার আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, যেটা আমি দেখাইছি, আউটলাইন চেঞ্জ করতে পারেন। এগুলা আপনাদের মতো করে আপনারা সবকিছু সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কালো দিতে পারেন, আউটলাইনটা এটা সাইজ বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে বিভাগ ওয়াইজ আমার ডাটা ভাগ করা আছে। আবার যদি আমি এটা দেখি, এটা হচ্ছে আমার উপজেলা ওয়াইজ ডাটাগুলো ভাগ করা আছে, জেলা ওয়াইজ, হ্যাঁ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডাটাগুলো ভাগ করা আছে। আর এটা দিলে আমরা হচ্ছে উপজেলা ওয়াইজ ডাটাগুলো ভাগ করা থাকবে। কিন্তু আমাদের যেটা শর্টেজ আছে, যে ইউনিয়ন লেভেলের ডাটাগুলো কিন্তু অ্যাভেলেবল না। এটা বিভিন্ন হচ্ছে সেক্টরে, ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে এরকম অর্গানাইজেশন গুলোর অনেকের কাছে আছে, যারা ডিজিটাইজ করে নিছে, বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে থাকতে পারে, সরকারি প্রতিষ্ঠানে, বাট আপনাদের কিন্তু সকলের কাছে এটা অ্যাভেলেবল না। তো এই জন্য আমরা যখন হচ্ছে কোন একটা এরিয়া নিয়ে কাজ করবো, সাপোজ কোন একটা ইউনিয়নে মংলা আর যে নদীভাঙ্গা এলাকাটা আছে, ওইখানে আমরা কোন একটা ইউনিয়নে হয়তো কাজ করবো, তখন ওই এলাকার শেপ ফাইলটা আমাদের নিজেদেরকে জেনারেট করে নিতে হবে, ঠিক আছে। ওই এলাকার জেনারেট আমরা করে নিতে হবে, কিভাবে আমরা করবো সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো, জানি না কতটুকু দেখাইতে পারবো। ওকে, দেন হচ্ছে আহ আর কি আছে স্লাইডে আজকের আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি স্লাইডে রাখছিলাম কিভাবে আপনারা হচ্ছে শেপ ফাইল অ্যাড করবেন, ঠিক আছে। এগুলো আছে লেয়ার গুলা, ওকে। আচ্ছা, এটা কি রেকর্ডিং দেওয়া হবে হোয়াটসঅ্যাপে? আই গেস এটা আইট্রিপলি বলতে পারবে, দেওয়ার কথা আছে। ইরফান যদি থাকে, ইরফান একটু বিষয়টা একটু অ্যাড্রেস করিও। দিলে ভালো হইতো আর কি। হ্যাঁ, অবশ্যই রেকর্ডিংটা থাকার কথা। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের একটু দেখে আজকে, সেটা হচ্ছে আপনারা যখন ইনসার্টে যাবেন, হ্যাঁ, ইনসার্ট এখানে একটা অপশন পাবেন, অ্যাড ফোল্ডার। তো আমার একটা ফোল্ডার কানেকশন করা ছিল আগে থেকে, অর্থাৎ আমার ডাটাটা যে ফোল্ডার থাকে, এই ফোল্ডারটা আপনার কানেক্ট করে নিবেন, ঠিক আছে। নাইলে কিন্তু আপনার হচ্ছে খুঁজে পাবেন না কোথায় আপনার ডাটা, এইভাবে একটা একটা করে খুঁজতে হবে, কোথায় আছে এটা বের করতে হবে, ঠিক আছে। বাট আমার যখন ফোল্ডার কানেক্ট হয়, ধরেন এই যে আমি এই ফোল্ডারটা কানেক্ট করে রাখবো, ওকে, ঠিক আছে, তাহলে কি হবে, আমি যখন এই যে ম্যাপে যাবো, অ্যাড ডাটাতে যাবো, তখন আমার ওই ফোল্ডারটা ডিরেক্ট চলে আসবে, দেখছেন, খুব ইজি। আর যদি এটা করা না থাকতো, তাহলে আমার কি হইতো, ওই যে শুরু থেকে আবার এই ডিসপ্লে। তো যখন আপনারা কাজ করবেন, শুরুতে আপনাদের ফোল্ডারটাকে কানেক্ট করে নিবেন, ওকে। তো একটা আপনাদেরকে একটা আউটপুট দেখাই, আমাদের হয়তো ক্লাস শেষে এরকম একটা 3 দিনের ওয়ার্কশপ শেষে এরকম একটা আউটপুট থাকতে পারে, আমি আউটপুটটা আপনাদের দেখাচ্ছি। এরকম একটা এটা একটা রিয়েল ওয়ার্ল্ড একটা প্রজেক্ট কাজ করা আমার, যে রিলিফ ডিস্ট্রিবিউশনের জন্য কোন কোন স্কুলগুলো আমরা সুইটেবল হবে, কিছু ক্রাইটেরিয়া ছিল, ক্রাইটেরিয়া অনুযায়ী স্কুলগুলো সিলেক্ট করা, এগুলো আমরা করার চেষ্টা করব। দেন এই যে আমরা হচ্ছে রিসার্চে যে স্টাডি এরিয়া ম্যাপ গুলা করার চেষ্টা করি, স্টাডি এরিয়া ম্যাপ গুলো এখানে আছে। স্টাডি এরিয়া ম্যাপ গুলো কিভাবে দেখাবো, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার, আরেকটা লেয়ার থেকে আরেকটা লেয়ার, এবং ফাইনাল আমরা যদি সুযোগ পাই একটা এনডিভিআই, ভেজিটেশন অ্যানালাইসিস, এটা একটা অ্যাডভান্স অ্যানালাইসিস। এখান থেকে কোন একটা এলাকা, এই যে রাজশাহী এলাকা 2026 সালের এখানে ভেজিটেশনটা অ্যানালাইসিস করা আছে, কি পরিমাণ ভেজিটেশন আছে, বাকিটুকু কিন্তু নন ভেজিটেটেড এরিয়া, ঠিক আছে। যেমন এখানে, এরপরে এখানে এটা ওয়াটার বডি অ্যানালাইসিস করা আছে রাজশাহী সিটির। এখানে এই নীল কালারের যেটুকু দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুধুমাত্র ওয়াটার বডি, যে শুধু ওয়াটার বডি নীল কালার গুলো, এছাড়া বাকি অংশটুকু ওয়াটার বডি নেই। এই জন্য কিন্তু রাজশাহী অঞ্চল কেন, এগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু মানে বুঝতে পারি কেন হচ্ছে রাজশাহীতে এত বেশি ওয়ার্মিং থাকে, কেন হচ্ছে এখানে ড্রাউট থাকে এত বেশি, তাপমাত্রার ভেরিয়েশন এত বেশি কেন থাকে, এগুলো এগুলো অ্যানালাইসিস করে দেখতে পারি। তো আমাদের 3 দিনের ওয়ার্কশপ শেষে আমাদের এরকম একটা আউটকাম আমরা করার চেষ্টা করবো। তো আজকের ক্লাসটা খুব বেশি লেন্দি করব না,
যেহেতু একদম বেসিক, কেউ হচ্ছে এই বিষয়ে বললেন যে এর আগে এক্সপিরিয়েন্স নাই, তো এই জন্য আমি হচ্ছে আজকে ক্লাসটা একদম ইন্ট্রোডাক্টরি রাখছি, বেসিক। নেক্সট ক্লাসে আমরা একটু সময় নিয়ে আরেকটু ভালো করে শিখবো। তো এখন হচ্ছে আপনাদের কাছে একটু কোশ্চেন থাকবে, আপনাদের হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে বা আর কোনো সমস্যা থাকলে একটু জানাতে পারেন। আচ্ছা স্যার, আমরা হচ্ছে যখন আমাদের ম্যাপের মধ্যে ডিফারেন্ট মানে কাজ করব, তখন কি কালার কোড গুলা ডিফারেন্ট হবে, যেমন রোডের বা বিভিন্ন এরিয়ার? হ্যাঁ, কালার কোড ডিফারেন্ট থাকবে না, আপনার করা থাকবে। তো আপনি চাইলে হচ্ছে কালার কোড গুলো ডিফারেন্ট করে নিতে পারেন। সাপোজ আপনি হচ্ছে, আমাদের রোড তো অনেক ধরনের হয়, হাইওয়ে হইতে পারে, ন্যাশনাল হাইওয়ে হইতে পারে, তারপরে কাঁচা রোড হইতে পারে, ঠিক আছে, কিছু হচ্ছে আনইউজড রোড হইতে পারে। তো প্রত্যেকটা রোডকে আপনি আপনার মতো করে ক্যাটাগরাইজ করতে পারবেন এবং আপনার মতো করে কালার করে ভিজুয়ালাইজ করতে পারবেন। আমরা কিন্তু এই ম্যাপ যখন একটা ফাইনাল আউটপুট যখন আমরা দেখি, যেখানে খেয়াল করেন এই ম্যাপের কিন্তু একটা লেজেন্ড আছে, যে লেজেন্ড বলে একটা কথা আছে। তো লেজেন্ডে আপনি বুঝাইতে হবে যে আপনি কি দ্বারা কি বুঝেছেন। এখানে দেখেন হাই ভ্যালু দ্বারা কি বুঝেছেন, নীল কালার হচ্ছে হাই ভ্যালু, অথবা ওয়াটার বডি। আর লো কালার যেটা, সেটা কিন্তু এই যে লাল কালার দেখা যায়, যে এখানে ওয়াটার বডি নাই, একদম এখানে হয়তো ভেজিটেশন বা কিছু আছে, ওই সরি সেটেলমেন্ট বা অন্য কিছু আছে। এই যে এখানে শেপ ফাইলটা, আপনি শেপ ফাইলটা দেখাইছেন, এই শেপ ফাইলে কি কালার আছে এটা কিন্তু আপনি লেজেন্ডে বলে দিয়েছেন, এই যে স্টাডি এটা আমার সবুজ কালার দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে এই যে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু অনেকগুলো রোড আছে, যে ন্যাশনাল হাইওয়েটাকে একটু মোটা করে দেওয়া, মোটা দাগে দেওয়া আছে। তারপরে লোকাল রোডটাকে আরেকটু চিকন করে দেওয়া আছে, জিলা রোডটাকে আরো চিকন করে দেওয়া আছে। এটা যদি আপনি জুম করেন তাহলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, এটা বুঝে যাচ্ছে না হয়তো, আমরা করলে দেখতে পারবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আপনারা কি ক্লাসটা বুঝতে পারছেন, মানে যেটুকু বোঝানোর চেষ্টা স্যার, করছি? আমার একটা প্রশ্ন, যে জিআইএস এবং গুগল ম্যাপস এর মধ্যে আমাদের মূল পার্থক্য কি? আচ্ছা, গুগল ম্যাপস কিন্তু আপনি জাস্ট ভিউ করতে পারতেছেন, মানে জিএস কিন্তু শুধুমাত্র একটা ম্যাপ না, ম্যাপ প্রডিউস করা না। জিএস টা হচ্ছে আপনি ডাটা নেওয়া, ওই ডাটাকে অ্যানালাইসিস করা এবং ওই ডাটা অ্যানালাইসিস করে আপনার ডিসিশন মেক করা, ঠিক আছে। আমি হচ্ছে যদি গুগল ম্যাপটা ওপেন করি, গুগল ম্যাপ হয়তো আমার ডিরেক্ট নেভিগেট, গুগল ম্যাপটা কিন্তু একটা নেভিগেশন ম্যাপ, আপনি একটা লোকেশন থেকে একটা লোকেশনে যাবেন বা কোন লোকেশন কোথায় অবস্থিত এতটুকু। কিন্তু জিআইএস এ সেটা কিন্তু সীমাবদ্ধ না। জিআইএস আমি 10 বছর আগে ডাটা নিয়ে কাজ অ্যানালাইসিস করবো, 10 বছর পরে ডাটা নিয়ে অ্যানালাইসিস করবো, আমি দেখাবো 10 বছর আগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, কোন কোন জায়গায় হচ্ছে আমার বনভূমি কমে গেছে, কোথায় বনভূমি লাগাইতে হবে, তারপরে আমার হচ্ছে কোথায় হচ্ছে ইলেকট্রিক পোল স্থাপন করতে হবে, কোথায় আমার ইন্ডাস্ট্রি স্থাপন করতে হবে। এই ধরনের ডিটেইল অ্যানালাইসিসটা আমরা হচ্ছে জিএস এর মাধ্যমে করবো। তো জিএস জাস্ট হচ্ছে ম্যাপ ভিজুয়ালাইজ করা না, বাট এখানে স্পেশাল ডিসিশনটা আমার ভিজুয়ালাইজ করা, স্পেশাল ডিসিশন মেক করা, পলিসি লেভেলে কাজ করা। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর এখন যেহেতু যেহেতু আপনার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সের, এখন কিন্তু আমি নিজেও কিন্তু পাইথন নিয়ে কাজ করি। সো পাইথন, তারপর মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলোকে যদি আপনি জেএস এর সাথে ইন্টিগ্রেট করে কাজ করতে পারেন, যেটা আমি আপনাদেরকে শুরুতে একটা ক্লাউড সফটওয়্যার কথা বলছি, সফটওয়্যার না, ক্লাউড প্ল্যাটফর্মের কথা বলছি, গুগল আর্থ ইঞ্জিন। হ্যাঁ, তো ওইখানে কিন্তু এগুলো কাজ করা যায় অনেক ইন ডিটেলস, অনেক মানে যেটা আপনি হচ্ছে মানে just চিন্তা করতে পারবেন না, এরকমও কাজ করা যায় আর কি। যে ফ্লাড মনিটরিং করা যায়, ফ্লাড প্রবল আমরা প্রেডিকশন দিতে পারি কখন ফ্লাডটা আসতে পারে, কোন এরিয়ায় বেশি ভালনারেবল, কোন এরিয়ায় হচ্ছে আমাদের আগে থেকেই মেজার করতে হবে। এই ধরনের ডিসিশন গুলো কিন্তু আমরা জিএস থেকে নিব। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? স্যার, জিআইএস কি রিমোট সেন্সিং ছাড়া কাজ করতে পারে, মানে এমন কিছু কি সিচুয়েশন আছে? আচ্ছা, রিমোট সেন্সিং জিনিসটাকে আমি একটু শর্ট করে বলি। রিমোট সেন্সিং হচ্ছে, ধরেন আপনি এখন বাসায় আছেন, কিন্তু আপনি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে একটু কাজ করবেন, তাহলে দেখেন এটা কিন্তু কক্সবাজার আপনার জন্য একটা রিমোট এরিয়া। অর্থাৎ আপনি বাসায় বসে অন্য এলাকার একটা কাজ করবেন, সেটা হচ্ছে রিমোট সেন্সিং, মানে দূরবর্তী এলাকা যেখানে আমি ফিজিক্যাল টাচ নেই, ওখানে আমি কাজ করবো। তো এই কাজ করতে হলে আমার কি লাগবে, ডাটা লাগবে, স্যাটেলাইট ইমেজ লাগবে। তো স্যাটেলাইট ইমেজটা নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে। তো ওই স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করাটাই হচ্ছে মেইনলি রিমোট সেন্সিং। আর জিএস এর বিষয়টা কি, দুইটা কানেক্টেড বাট একটু ডিফারেন্ট। জিএস এর জন্য শুধুমাত্র ভেক্টর ডাটা হলেই হয়, আমি ভেক্টর ডাটা দিয়ে কাজ করে ফেলতে পারবো, ঠিক আছে। আর রিমোট সেন্সিং এর জন্য আমি স্যাটেলাইট ইমেজ নিব, স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করবো আর কি। তো এখন এটা ডিপেন্ডস করবে আপনার কাজের উপরে। আপনি যদি আপনার কাজটা যদি শুধু ভেক্টর ডাটা দিয়ে শেষ হয়ে যায়, জিএস ডাটা দিয়ে শেষ হয়েছে, তাহলে আপনার রিমোট সেন্সিং কানেক্ট করার দরকার নেই। আর আপনার যদি কাজটায় রিমোট সেন্সিং ডাটা দরকার, আপনি টাইম সিরিজ অ্যানালাইসিস করবেন, ওয়াটার বডি অ্যানালাইসিস করবেন, ভেজিটেশন অ্যানালাইসিস করবেন, বা ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার চেঞ্জ অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, কি পরিমাণ
চেঞ্জ হচ্ছে আমাদের ল্যান্ড ইউজার, সেগুলো হচ্ছে তখন আপনার হচ্ছে রিমোট সেন্সিংটা অবশ্যই ইন্টিগ্রেট করতে হবে। জি, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন? ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আশা করি আপনারা হচ্ছে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি একটু একাডেমিক এনভায়রনমেন্টের বাইরে একটু বোঝানোর আপনাদেরকে। একাডেমিক এনভায়রনমেন্টে যখন আমরা পড়ছি অনেক বেশি থিওরিটিক্যাল, অনেক বেশি ডিটেলস আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা পড়ছি। তো সেখান থেকে একদম সামারি করে যেটা বললে আপনারা বুঝবেন ইজিলি, ওইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যেতে একেবারে শুরু আর কি। তো আই গেস আপনারা বুঝতে পারছেন, এন্ড হোপফুলি নেক্সট 2টা ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, এবং আমরা হচ্ছে ভালো আউটপুট জেনারেট করব, এবং আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যালি সেটা কাজে লাগবে, একটা ইম্প্যাক্ট তৈরি হবে। এবং ফার্দার হচ্ছে আমরা কি ধরনের কাজ করতে পারি সেটা আমরা লাস্ট ক্লাসে বলবো, কি ধরনের কাজ আমরা ইন্টিগ্রেট করে জিএস এ রিমোট সেন্সিং কাজ করতে পারি, এবং ফার্দার যদি আমাদের স্কোপ থাকে তাহলে আমরা ফার্দার হয়তো আরো শিখবো। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রম মি। Thank you, sir, for such an informative and insightful session. We sincerely appreciate your valuable time and knowledge you share with us today. I would also like to express my heartfelt thanks to our respected mentor, all participant IEEE volunteers, and everyone who joined today's workshop and made it successful. We hope to see you again in the upcoming session for this 3-day workshop. With that, today's sessions officially come to an end. Thank you everyone for joining us. Stay safe, stay healthy, and have a wonderful evening. Assalamu alaikum. আচ্ছা, সবাই সবাই বের হওয়ার আগে একটু কথা, Network সেটা হচ্ছে and একটা material হোয়াটসঅ্যাপে গুলো হচ্ছে WhatsApp মেবি। গ্রুপে দিয়ে দিবে। ওকে জি ওকে, স্যার। রাইট। আমি হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব, আর হচ্ছে একটা ড্রাইভ লিংক দিয়ে দিব, ওখানে হচ্ছে আপনারা একটা জিপ ফাইল পাবেন। যেহেতু অনেক বড় ফাইলটা, জিপ ফাইলটা হচ্ছে আপনারা ডাউনলোড করে এক্সট্রাক্ট করে অবশ্যই হচ্ছে সফটওয়্যারটা কালকে ইনস্টল করে নেবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন ক্লাস শুরুর আগে, অবশ্যই আমাকে শেয়ার করে নেবেন, তাহলে হচ্ছে আমি আপনাকে সলভ করে দিব। আর আজকে যেরকম হচ্ছে আমরা ইন্টারফেসটা দেখছি, আপনারা ইনস্টল করে অবশ্যই ইন্টারফেসটা একটু এক্সপ্লোর করবেন, কোথায় কি আছে বোঝার চেষ্টা করবেন। আর হচ্ছে আরজেএস এর অনেক ডকুমেন্টেশন আছে অনলাইনে অ্যাভেলেবল, আপনারা হচ্ছে সার্চ করে বলে একটু পড়ার চেষ্টা করবেন। কিছু বই আছে, বইগুলো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আর কি, আপনারা বইগুলো দেখতে পারেন, অনেক কিছু আছে। আর এখন যেহেতু এআই এর যুগ, চ্যাট জিপিটি আছে, ক্লড আছে, আপনারা হচ্ছে সার্চ করে মানে বান্স অফ নোটস আপনারা দেখতে পারেন আর কি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। বাই। থ্যাংক ইউ স্যার। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিবা, এখানে সবকিছু দিয়ে দেবো তাহলে ম্যাটেরিয়ালস।